আসসালামু আলাইকুম। তো আজকে বিন্যাস সমাবেশের দ্বিতীয় অংশ ক্লাসে সবাইকে স্বাগতম। তো প্রথমে আমাকে এইটুকু শিওর করেন কমেন্টে যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডের লেখাটা দেখা যাচ্ছে কিনা। আর পাশাপাশি আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকে তাদের নিজ নিজ আইডি থেকে ক্লাসটা শেয়ার করে দিন এবং পরিচিতদের মেনশন করে দিন। যত বেশি শেয়ার হবে, যত বেশি লাইভে উপস্থিত হবে, তত ক্লাস দুর্দান্ত হবে। তো আমরা ক্লাসটা শুরু করব 1-1.5 মিনিট পরে। এই ফাঁকে একটু সবাইকে বলি, আপনারা সবাই যার যার পরিচিত যারা আছে মেনশন করে দিন, শুরু করুন। আর যারা আজকে প্রথম উপস্থিত হয়েছেন, মানে গত দিনের ক্লাসটা করেন নাই, তাদের উদ্দেশ্যে বলি আপনারা আজকের ক্লাস শেষে আমার এই গ্রুপে লিংক আছে, বেশি পিছনে যেতে হবে না, যেহেতু ক্লাসটা মাত্র গত মঙ্গলবার হয়েছে। সেক্ষেত্রে আপনারা ওই ক্লাসটা দেখে নেবেন, কারণ বিন্যাস সমাবেশের ধারাবাহিক ক্লাসগুলোর আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। আমি কোনো বিক্ষিপ্ত টপিক পড়াবো না, সিরিয়াল অনুসারে একেবারে টাইপ টু টাইপ পড়াবো। তো যারা আছেন একটু রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকে তাদের টাইমলাইন থেকে শেয়ার করে দিন ক্লাসটা এবং পরিচিতদের মেনশন করে দিন, যাদের প্রয়োজন আপনারা মনে করেন যে যারা এই বিসিএস এর সেক্টরে আছে এবং 43তম প্রিলি দিবে। যদিও এটা রিটেনের জন্য কাজ করবে, এই টপিকগুলো শুধুমাত্র প্রিলি না, বিন্যাস সমাবেশ এমন একটা টপিক আর এমনভাবে পড়ানো হয় এটা রিটেন প্লাস প্রিলি দুইটাতেই কাজ করবে। এখানে বৈচিত্র্য তেমন একটা নাই, টুকিটাকি অল্প একটু আছে ডিফারেন্স, বাকিটুকু সেম। তো যারা মেনশন করতেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা এখনও মেনশন করেন নাই এবং পরিচিতদের বলেন নাই, একটু দয়া করে শেয়ার করে দিন এবং মেনশন করুন। মোহাম্মদ ওমর ফারুক, অনেকদিন পর আপনার ক্লাস করতেছি, পিইউএসটি থেকে ধন্যবাদ। পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও, কারণ আমরা আজকে বিন্যাস সমাবেশের খুবই গুরুত্বপূর্ণ কতগুলো টাইপ করব। মূলত হচ্ছে বিন্যাসের টপিক বিন্যাস সমাবেশ, কারণ আমরা তো ধারাবাহিকভাবে যেহেতু যাচ্ছি, তো বিন্যাস শেষ করে আমরা সমাবেশে যাব। তো বিন্যাস শেষ করে সমাবেশে যাব, তো আজকে আমাদের আলোচনাটুকু বিন্যাসের মধ্যেই থাকবে, ঠিক আছে? তো আপনারা মেনশন করতেছেন, ধন্যবাদ, এবং চালিয়ে যান। আমাদের গ্রুপটা ছোট, তার মানে এই না যে ধরেন আমি পরে এসেছি এই জব মার্কেটে, এই কারণে গ্রুপটা ছোট। তো আপনাদের সহায়তা এবং ভালোবাসা পেলে গ্রুপটা একসময় আস্তে আস্তে বড় হবে। তো আমার সদস্য সংখ্যা আজকে দেখলাম যে 9.6K প্লাস, মানে 10K হতে অল্প একটু বাকি আছে। তো আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন এবং মেনশন করেন, তাহলে হয়তো বা এই আজকের ক্লাসের মধ্যে এটা 10K হতে পারে। 10K থেকে আস্তে আস্তে 20K, 25K এভাবে ধীরে ধীরে বড় হবে। এবং আপনারা যদি সাথে থাকেন এই গ্রুপ থেকে ম্যাথের, জব ম্যাথের অনেক ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। তো যাক, আজকে আর কথা না বলি, আমরা পড়ানো শুরু করে দিই। আজকের প্রথম টপিক হবে টাইপ 5। আজকের প্রথম টপিক হবে টাইপ 5। তো গতদিন টাইপ 4 পর্যন্ত পড়িয়েছি, আজকে টাইপ 5। যাদের কাছে শিট আছে তারা শিটটা সামনে নিয়ে বসেন, বাট যাদের এখনও শিটটা ডাউনলোড করেন না, আপনারা যে গ্রুপ থেকে দেখছেন, আমার গ্রুপে জব ম্যাথ প্রিপারেশন উইথ আশরাফুল স্যার, এখানে ঢুকলে আপনারা শিটটা পেয়ে যাবেন, পরবর্তীতে ডাউনলোড করলে চলবে। আপাতত আপনারা ক্লাসে একটু মনোযোগ দিন, কারণ আমি কোয়েশ্চেনটা পুরোটা বলেই করাবো। বিন্যাস সমাবেশের অঙ্কগুলো একেবারে কোয়েশ্চেন পুরোটা লিখতে হয় না, জাস্ট একটা ওয়ার্ড লিখে বাকিটুকু মুখে মুখে বললেও আপনারা ধরতে পারবেন ব্যাপারগুলো। তো চলেন, আজকে আমাদের প্রথম টাইপ 5, সেটা হচ্ছে কতগুলো বর্ণ বা বস্তুকে একত্রে রেখে বিন্যাস। কতগুলো বর্ণ বা বস্তুকে একত্রে রেখে বিন্যাস বলতে গেলে বিন্যাস এবং সমাবেশের মধ্যে যদি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো প্যাটার্ন থাকে, যদিও কোয়েশ্চেন প্রিলিতে সমাবেশ থেকে বেশি আসে, বাট বিন্যাস থেকে যদি আসার সম্ভাবনা থাকে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, ঠিক আছে? কতগুলো শব্দ, একটা শব্দের মধ্যে কতগুলো বর্ণ বা কিছু বস্তু কেন্দ্রিক যদি হয়, তাহলে একত্রে রেখে বিন্যাস।
আমি প্রথমে একেবারে বইয়ের একটা ওয়ার্ড লিখি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। দূরে গিয়ে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এখন ট্রায়াঙ্গেল অর্থ আমরা জানি ত্রিভুজ, অর্থ এখানে জানার দরকার নাই। ট্রায়াঙ্গেল শব্দটির স্বরবর্ণগুলোকে দেখেন, এখানকার স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস, এটা হচ্ছে আপনার টার্গেট। এই শব্দটার স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস। এই ধরনের যখন কোনো প্রশ্নের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কথাটা উচ্চারণ করবে, সেক্ষেত্রে আপনাদের প্রথমে ওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ শব্দটাতে কতগুলো স্বরবর্ণ আছে, কতগুলো ব্যঞ্জনবর্ণ আছে, এটা কাউন্ট করতে হবে। এই ট্রায়াঙ্গেলে টোটাল 1 2 3 4 5 6 7 8 টোটাল বর্ণ আছে 8টা। এই 8টার আমি দুই দিকে দুইটা জিনিস লিখবো, একদিকে লিখবো ভাওয়েল কয়টা, আরেকদিকে লিখবো কনসোনেন্ট কয়টা। তো আমরা প্রত্যেকেই ইংরেজি স্বরবর্ণ জানি, এ ই আই ও ইউ। সেক্ষেত্রে এখানে আছে 1টা 2টা 3টা, এই যে এটা এটা আর এটা, এই 3টা হচ্ছে স্বরবর্ণ। সুতরাং এখানে 3টা ভাওয়েল আছে আর 5টা কনসোনেন্ট আছে। এবার আমাদের এখানে স্বরবর্ণগুলো একত্রে থাকে বলতে কি বুঝিয়েছে সেটা যদি দেখি, যেমন ধরেন এই ওয়ার্ডটা আপনি যদি ভেঙে লেখেন, ধরেন TRIAENGL, অর্থ হতে হবে এমন কোনো কথা না, জাস্ট ওয়ার্ড কতগুলো ফর্ম করা যায়। এই যে স্বরবর্ণগুলো তারা একসাথে থাকবে, যেখানে যাবে তারা একসাথে থাকবে। আপনি এখানে না রেখে তাদেরকে সরে অন্য কোথাও দিতে পারেন, কিন্তু তারা একসাথে থাকবে। তারা নিজেরা উলট পালট হতে পারবে। দেখেন এখানে IAE, কিন্তু এখানে IEA আমি একটু চেঞ্জ করে ফেলেছি, কিন্তু এটা সমস্যা না। তাদের কথা হচ্ছে তারা উলট পালট করে বসুক, কিন্তু তারা একসাথে থাকবে। তো যখন তারা একসাথে থাকে তখন আসলে তারা আলটিমেটলি একটা বর্ণের নিয়ে আচরণ করে, একটা বর্ণ। তাই যারা একত্রে থাকবে তাদেরকে সব কয়টাকে মিলে ধরতে হবে একটা বর্ণ। তাই এই 3টা ভাওয়েলকে মিলে ধরবো আমরা একটা বর্ণ, অর্থাৎ 3টা ভাওয়েলের রিপ্লেসমেন্টে আমাদের কাউন্ট হবে একটা বর্ণ। যদিও শব্দটাতে বর্ণ ছিল 8টা, কিন্তু এখন কাজ করবে কয়টা? এখন কাজ করবে এই 3টা ভাওয়েল মিলে একটা আর 5টা কনসোনেন্ট। তাহলে টোটাল বর্ণ কয়টা হবে? 6টা। এই যে 5 আর 1 কত? 6টা। এখন এই 6টাকে আমরা সাজাবো 6 ফ্যাক্টরিয়াল উপায়ে। এই 6টাকে আমরা সাজাবো 6 ফ্যাক্টরিয়াল উপায়ে। তাহলে এই আমাদের ব্যঞ্জনবর্ণের সাজানো শেষ। কিন্তু ঘটনা হচ্ছে স্বরবর্ণগুলো তো একসাথে থাকবে, ভালো কথা, কিন্তু তারাও তো নিজেরা উলট পালট করে সাজতে পারে। আমরা যদি এখানের একটা হিসাব করে পুরো অঙ্কটা শেষ করে ফেলি, তখন এরা যে নিজেদের মধ্যে সাজতে পারে এই জিনিসটাকে আমরা কিন্তু হিসাব করলাম না, কিন্তু বাস্তবে কিন্তু ওইটা ঘটে, যেমন এরাও উলট পালট হতে পারে। তাই পরবর্তীতে এই যাদেরকে আমরা একত্রে নিয়েছি তাদেরকে নিজেদের মধ্যে সাজাতে হবে, অর্থাৎ 3টা স্বরবর্ণকে পরে আবার নিজেদের মধ্যে সাজিয়ে দিব 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। এখন দেখেন পুরো শব্দটাতে আপনাকে বলেছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দুইটাকে সাজাতে। তাহলে আমি তো এখানে শুধু ব্যঞ্জনবর্ণ সাজিয়েছি আর এটা শুধু স্বরবর্ণ সাজিয়েছি। আমাদের এই দুইটার মাঝখানে কি প্লাস হবে নাকি গুণ হবে এটা অনেকে বুঝেন না। আসলে এখানে মাঝখানে হবে গুণ। কখন গুণ হয়, কখন যোগ হয়? যদি একাধিক ইনকমপ্লিট ঘটনা হয়, ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ, দুইটা অসম্পূর্ণ ঘটনা যদি হয় তখন তাদের মাঝখানে গুণ হবে। আর যদি সম্পূর্ণ ঘটনা হয় অর্থাৎ কমপ্লিট ঘটনা, তখন হবে যোগ। ইনকমপ্লিট হলে গুণ আর কমপ্লিট হলে হচ্ছে যোগ। এখন আমরা কিভাবে বুঝবো কমপ্লিট নাকি ইনকমপ্লিট? আপনাকে যে কাজটা করতে বলেছে আপনি যদি সম্পূর্ণ কাজটা করে ফেলেন তখন সেটা হচ্ছে কমপ্লিট ঘটনা। আসলে আপনাদের কমপ্লিট ঘটনার ম্যাথটা শুধুমাত্র 4র্থ ক্লাসে হবে, আদারওয়াইজ সব ক্লাসে মোটামুটি ইনকমপ্লিট ঘটনাই কাজ। ঠিক আছে? তাহলে এটাও ইনকমপ্লিট, এটাও ইনকমপ্লিট, কারণ আপনি ব্যঞ্জনবর্ণ সাজিয়েছেন, আপনাকে বলছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দুইটাই সাজাইতে। তাহলে এটাও ইনকমপ্লিট, আপনি শুধু ব্যঞ্জনবর্ণ, এটাও ইনকমপ্লিট শুধু স্বরবর্ণ, কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলিতভাবে কমপ্লিট, তাই মাঝখানে গুণ। এরপরে এদের রেজাল্ট কি আসে এগুলো আপনারা বাসায় ধীরে ধীরে করবেন। ক্লাস 1-এ অর্থাৎ প্রথম ক্লাসে আপনাদের এই পলিসি শিখিয়েছি। তাহলে আপনারা বলেন একত্রে রেখে বিন্যাসের যে পলিসিটুকু বলেছি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? আমি আরও 2টা অঙ্ক প্র্যাকটিস করাবো, আপাতত এই ম্যাথটা বুঝছেন কিনা একটু কাইন্ডলি
কমেন্ট করুন। আর পরে যারা জয়েন করেছেন তারা একটু পরিচিতদের শেয়ার করুন। ক্লাসটি শেয়ার করবেন। যারা পরে এসেছেন ম্যাথ এটাই প্রথম অঙ্ক, শেয়ার করে দিবেন। আর কমেন্ট করুন প্লিজ যে ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা, আমি আরও এটার ডিফারেন্স কি হতে পারে প্র্যাকটিস করাবো। আগে বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করুন। ওকে, ধন্যবাদ, আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি অন্য আরেকটা শব্দ লিখি, যে শব্দটা দিয়ে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেছে, যদিও বিসিএসে আসে নাই, কিন্তু অন্য চাকরিতে এসেছে, এটাও বইয়ের অঙ্ক। জাস্ট সবই সেম হবে, স্বরবর্ণগুলো একত্রে রেখেই বিন্যাস হবে, শুধুমাত্র শব্দ চেঞ্জ, শুধুমাত্র শব্দ চেঞ্জ। না, এখন ক্যালকুলেশন করা লাগবে না, এখন শুধু আপনি টার্ম বুঝতে পারেন কিনা এটা দেখেন। ক্যালকুলেশন সব পলিসি সেম, একই পলিসি। অঙ্ক বুঝেন কিনা সেটা দেখেন। সায়েন্স, একটা শব্দ, এখানে বলেছে সেম কোশ্চেন, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস। তাহলে আমি প্রথমে বলেছি ওয়ার্ড অ্যানালাইসিস। ওয়ার্ড অ্যানালাইসিস 3 স্টেপ। ফার্স্ট, কতটা বর্ণ আছে গুনেন, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে 7টা বর্ণ আছে। এরপরে আমরা কি ভাওয়াল কনসোনেন্ট আলাদা করব। ভাওয়াল কি কি আছে, আই ই ই, অর্থাৎ 3টা ভাওয়াল আছে। কয়টা, 3টা। আর কনসোনেন্ট কয়টা আছে, এস সি এন সি। সায়েন্স, এখানে এই 4টা কনসোনেন্ট আছে, সুতরাং এইটুকু হচ্ছে আপনার ওয়ার্ড অ্যানালিসিস। 7টি বর্ণ মোট। আচ্ছা, গুণ ভাগটা আরেকবার হ্যাঁ বলবো। 7টি বর্ণ মোট, তার মধ্যে 3টি হচ্ছে স্বরবর্ণ আর 4টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তাহলে আমাদের স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তাহলে স্বরবর্ণ এই যে 3টা, এই 3টাকে মিলে ধরবো হচ্ছে আমরা একটা। এই স্বরবর্ণ 3টাকে মিলে ধরবো একটা। তাহলে এই একটা আর 4টা হবে কয়টা, 5টা। সাজবে 5 ফ্যাক্টরিয়াল উপায়ে। কিন্তু ঘটনা হচ্ছে এই একটা আর এই 4টা, এই যে টোটাল 5টা, এর মধ্যে কিন্তু 2টা সি আছে। এই 2টা সি এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, 2টা সি এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ ইনটু। এবার স্বরবর্ণ 3টাকে সাজাবো নিজেদের মধ্যে। 3টা স্বরবর্ণকে সাজানো যাবে 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। তার মধ্যে আবার 2টা এ আছে, তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। ঠিক আছে, এই হচ্ছে আপনার সাজানোর আউটপুট। পরের ক্যালকুলেশন সহজ। 5 ফ্যাক্টরিয়াল মানে 120, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 3 ফ্যাক্টরিয়াল মানে 6, 2 ফ্যাক্টরিয়াল মানে 2। এরপরে যে 2 দিয়ে এটা কাটলে কত, 60, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 3, 3 6 80, মানে 180 আর কি, 318, আর শূন্য থাকবে 180। এটা হচ্ছে আপনার অ্যান্সার। হ্যাঁ, ইউসিসিতে অ্যান্সার করেছেন, হ্যাঁ মানে ক্লাস করেছেন, ধন্যবাদ। পুরাতন অনেক স্টুডেন্ট যারা আছো, যারা ক্লাস করেছো আমার, তাদের প্রত্যেকে তোমাদের যে সার্কেলটা আছে সবাইকে বলে দাও যে আশরাফুল ভাই ইজ ব্যাক ইন জব মার্কেট। অর্থাৎ তোমাদের তো অ্যাডমিশন সেক্টর শেষ, এখন তো সামনে জব সেক্টরে তোমরা যাবা। তো যারা আমার ওই সময়কার ক্লাস করে প্লিজড ছিল, এখন জব মার্কেটের সে অপরচুনিটি আছে, হয়তোবা সবাই এখনো তথ্যটা পাই নাই। তোমাদের সার্কেলটুকুকে জানিয়ে দাও এবং আমার গ্রুপটাতে জয়েন করতে বলবা। তাহলে এইগুলো আপনাদের স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস। এখন একটু আমি বলি, যদি বলতো স্বরবর্ণ না বলে, এই কোয়েশ্চেনটাই যদি বলতো যে ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে, আপনার যদি প্রশ্ন হতো যে ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে কত রকমের সাজানো যায়, তখন অ্যান্সারের প্যাটার্নটা কিরকম হতো সেটা একটু দেখি। তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই শব্দের অ্যানালাইসিস চেঞ্জ হবে না, ওয়ার্ড তো ওয়ার্ডেই, বাট পার্থক্য হবে এই জায়গাটাই। যাদেরকে একত্রে রাখবে, স্বরবর্ণগুলো একত্রে থাকলে স্বরবর্ণ সবকটাকে মিলে ধরবো একটা, আর যদি ব্যঞ্জনবর্ণগুলো একত্রে থাকে তাহলে ব্যঞ্জনবর্ণ সবকটাকে মিলে ধরবো একটা। তাহলে এবার কিন্তু এই ব্যঞ্জনবর্ণ 4টা মিলে হবে একটা, আর স্বরবর্ণ আছে 3টা, তাহলে টোটাল হবে হচ্ছে 4টা। 3 আর 1 4,
এই 4টাকে সাজাবো 4 ফ্যাক্টরিয়াল উপায়ে। তার মধ্যে 2টা আছে, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ ইনটু শেষে এই যে গোল্লা দিলাম যে 4টা, এই 4টাকে লাস্টে সাজাবো। 4টাকে সাজালে কত? 4 ফ্যাক্টরিয়াল ভাগ আবার 2টা সি এর জন্য 2 ফ্যাক্টরিয়াল। তখন কিন্তু অ্যান্সার হবে এটা। আগেরটা ছিল স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, এবার হচ্ছে ব্যঞ্জনবর্ণগুলোকে একত্রে রেখে। তো যাদেরকে একত্রে রাখবো প্রথমে তাদেরকে একটা গোল্লা দিয়ে 1 ধরে নেবেন আউটপুট, আর বাকিগুলোর সাথে যোগ করে টোটাল বর্ণ হয় 4টা, সবগুলো মিলে 1টা আর হচ্ছে 3টা, 4টা 4 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ কেন? কমন আছে। পরে গোল্লার অংশটুকুকে সাজাবেন, 4টাকে সাজান যে 4 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে অ্যান্সার। এটা 4 ফ্যাক্টরিয়াল মানে 24 ভাগ 2, 24 ভাগ 2, তাহলে কাটলে 12, কাটলে 12, 12 12 144 অ্যান্সার। তাহলে এই হচ্ছে আপনাদের এনাফ প্র্যাকটিস দিয়েছি, যে শিটটা আপনাদের প্রোভাইড করেছি সেখানে এনাফ প্র্যাকটিস দিয়েছি। আপনারা এখন অঙ্কগুলো করলে সবগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ। আপাতত বলেন যে এই টাইপটা ক্লিয়ার কিনা, যদি হয় তাহলে আপনারা লেখেন T5 ক্লিয়ার। T5 ক্লিয়ার মানে টাইপ 5 ক্লিয়ার। আমি এখন টাইপ 6-এ যাব। টাইপ 6 পারতে হলে কিন্তু টাইপ 5 অবশ্যই পারতে হবে, এটা মনে রাখবেন। টাইপ 6 পারতে হলে আপনাকে অবশ্যই টাইপ 5 পারতে হবে। আর যারা এখন জয়েন করছেন একটু শেয়ার করে দিন, শেয়ার কিন্তু চলবে ক্লাসে। আর যারা নতুন তাদের জন্য কিন্তু একটা ঘোষণা আছে। সেই ঘোষণা কি? আপনারা হয়তো জানেন আপনাদের রবিবার থেকে, অর্থাৎ আগামী রবিবার থেকে রাত 8টা থেকে আমার গ্রুপে নতুন একটা কোর্স চালু হচ্ছে। এটা হচ্ছে 43তম প্রিলি কেন্দ্রিক রিভিশন কোর্স, সাজেশনমূলক রিভিশন কোর্স। এটা হচ্ছে সম্পূর্ণ টাকাযুক্তভাবে ফ্রি, কিন্তু একেবারে ফ্রি না, বিনিময় হচ্ছে 30টা মেম্বার ইনভাইট করা আমার গ্রুপের জন্য। তো এটা রবিবার থেকে শুরু হবে, 10টি ক্লাস নিব, প্রত্যেকটা ক্লাস হবে সাজেশন কেন্দ্রিক। শেষ মুহূর্তে প্রস্তুতি কিভাবে নেবেন একেবারে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে নিব। তো যারা এখনো জানেন না ব্যাপারটা জানলেন, আপনারা এই গ্রুপের সাথে থাকুন, আরো অনেক কিছু পাবেন, ধামাকা পাবেন। গুণ ভাগটা আরেকবার, গুণ ভাগটা আরেকবার। গুণ হচ্ছে এই যে ধরেন এটা ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট, ইনকমপ্লিট ঘটনাগুলো হচ্ছে গুণ হবে, আর কমপ্লিট ঘটনা হচ্ছে যোগ হবে। ধরেন আপনাকে তো বলছে পুরো শব্দটা সাজাতে, তাহলে শব্দের মধ্যে তো ব্যঞ্জনবর্ণ আছে, স্বরবর্ণ আছে। তাহলে আপনি যখন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দুইটাই সাজাবেন তখন আপনার কাজটা কমপ্লিট হলো। আর যদি শুধু স্বরবর্ণ সাজান তাহলে আপনি তো অর্ধেক কাজ করলেন, বা শুধু ব্যঞ্জনবর্ণ সাজান আপনি তো অর্ধেক কাজ করলেন, তাহলে অর্ধেক কাজগুলো কি ইনকমপ্লিট না? এই জন্য এই যে ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ, এই যে এইটুকু 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 প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ ইনকমপ্লিট ঘটনা। তাহলে একাধিক ইনকমপ্লিট ঘটনার মাঝখানে কি হবে? গুণ হবে, আর কমপ্লিট হলে যোগ হবে। চব্বিশ কিভাবে হলো এটা একটু কাইন্ডলি ভাই আমি যারা আজকে প্রথম আসছেন একটু বলি, আপনারা ক্যালকুলেশনের ব্যাপারটা একটু স্কিপ করেন। আপাতত ক্যালকুলেশনটা স্কিপ করেন। আপনারা দেখেন অঙ্কটা থেকে আপনি এটা ডেভেলপ করতে পারেন কিনা, এই লাইনটা। ক্যালকুলেশন আমি তেমন বেশি দেখাবো না, কারণ কি আপনাদের প্রথম ক্লাসটা ছিল মূলত ক্যালকুলেশন বেস। তো যারা আজকে প্রথম জয়েন করেছেন তারা আপাতত আজকে আপনাদের প্রথম কাজ হচ্ছে, একমাত্র কাজ, কোনো অঙ্ক দেখে আপনি এই লাইনটা লিখতে পারেন কিনা, এটা হচ্ছে আপনার কাজ। এরপরে ক্যালকুলেশন আপনি প্রথম ক্লাসটা দেখে নেবেন, সুন্দর করে এগুলো ধুমধারাক্কা করতে পারবেন, কোনো আটকাবেন না। কারণ যারা প্রথম ক্লাস করেছে তারা জানে কিভাবে 24 হয়, একবারে ইজি ব্যাপারটা। তো আমি একই জিনিস যদি রিপিট করি তাহলে তো আমি সামনে যেতে পারবো না।
এই জন্য আপাতত। তো 4 ফ্যাক্টর মানে 24, এটা মুখস্থ জিনিস। তাহলে এইগুলো আপনার একত্রে রেখে বিন্যাস। তাহলে পরের টাইপ, হচ্ছে একত্রে না রেখে বিন্যাস বা পাশাপাশি না রেখে বিন্যাস। একত্রে রেখে আর পাশাপাশি রেখে এক, আর একত্রে না রেখে আরেক। যেমন আপনাদের প্রথম যেটা পড়েছিলাম ট্রায়াঙ্গেল, এটাই পড়াই, ট্রায়াঙ্গেল। এটার সাথে সিমিলার আরেকটা ওয়ার্ড আছে ডটার। বইয়ে এই দুইটা শব্দ আসে, কারণ এই দুইটা শব্দই একই বৈশিষ্ট্যের। 8টা লেটার থাকে, 3টা ভাওয়েল এবং 5টা কনসোনেন্ট। এই দুইটা শব্দে দেখেন একই বৈশিষ্ট্যের। গুনেন, 8টা করে বর্ণ পাবেন, 3টা করে ভাওয়েল পাবেন, 5টা করে কনসোনেন্ট পাবেন। এখন একত্রে রেখে বিন্যাসের যেমন পলিসি আছে, একত্রে না রেখে বিন্যাসের কোনো সূত্র নাই বিন্যাস সমাবেশে। তাহলে একত্রে না রেখে বা পাশাপাশি না রেখে কিভাবে করবেন? তখন আপনার সূত্র হচ্ছে যে এটা, একত্রে বা পাশাপাশি, একত্রে বা পাশাপাশি না রেখে বিন্যাস। একত্রে বা পাশাপাশি না রেখে বিন্যাস সমান সমান হচ্ছে মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। এটা হচ্ছে আপনার পলিসি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি কোনো একটা ধরেন টিচার 100 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, আপনি কতজন পাস করছে এই তথ্যটা জানেন, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করলো কতজন ফেল করছে। এখন আপনি তো তথ্যটা জানেন না কতজন ফেল করছে, কিন্তু আপনি জানেন কতজন পাস করছে। তখন আপনি কিভাবে বলবেন? ধরেন আপনি টোটাল স্টুডেন্ট জানেন 100, 60 জন পাস করছে, আপনি এইটুকু জানেন যে টোটাল 100 জন পরীক্ষা দিয়েছে, 60 জন পাস করছে, আপনি এইটুকু তথ্য জানেন। এখন সামন আপনাকে আস্ক করলো যে ভাই কতজন ফেল করছে, তখন কি আপনি উত্তরটা করতে পারবেন না, না জানলেও? কিভাবে করবেন? টোটাল 100, 60 জন পাস, তাহলে বাকিগুলো কি ফেল, 60। ব্যাপারটা এরকমই, আমাদের একত্রে না রেখে তথ্য জানি না, কিন্তু টোটাল বিন্যাস কত এটা আমরা বের করতে পারি, এবং একত্রে রেখে বিন্যাস বের করতে পারি। তখন এই টোটাল থেকে একত্রে রেখে বিয়োগ দিয়ে দিলেই একত্রে না রেখে বেরোবে। যেমন ধরেন আমরা এখান থেকে একটা ওয়ার্ডে নিই বোঝার সুবিধার্থে। আমি কিন্তু বলছি যে দুইটা ওয়ার্ড সেম। ট্রায়াঙ্গেলে আছে কয়টা? 8টা। ট্রায়াঙ্গেলে আছে কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8। 8টাকে মোট সাজানো যায় কত উপায়ে? 8 ফ্যাক্টরিয়াল। কোনো কিছু রিপিট নাই, তাই কোনো কিছু ভাগ নাই। এটা হচ্ছে মোট বিন্যাস। আর একত্রে রেখে বিন্যাস কিভাবে পড়েছিলাম? এই 3টা স্বরবর্ণকে একটি ধরে টোটাল হলো 6টা, 6 ফ্যাক্টরিয়াল ইন্টু পরে এই 3টা স্বরবর্ণকে সাজানো 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এই ছিল স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস। এখন আপনাকে বলছে ট্রায়াঙ্গেল শব্দটির স্বরবর্ণগুলো একত্রে না রেখে কত রকমের বিন্যাস, সেটা হচ্ছে এই মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। এটার একটা অ্যান্সার ফাইনালি আসবে এরকম। তাহলে এই হচ্ছে আপনাদের পলিসি। সুতরাং টাইপ 6 যেটা একত্রে না রেখে বিন্যাস, এটার ভিন্ন কোনো কনসেপ্ট না, জাস্ট আপনি মোট বিন্যাস করে একত্রে না রেখে বিন্যাস করে দিবেন, তাহলে সেটা অ্যান্সার হবে। আপনারা কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন আমি আপনাদের একটা অঙ্ক দিব, আপনারা ফাইনাল অ্যান্সার লেখার দরকার নাই, শুধু ফরম্যাটটা কমেন্টে লিখবেন, দেখি কতজন এ পর্যন্ত বুঝছেন। ঠিক আছে? তার আগে কমেন্ট করেন যে এটা বুঝছেন কিনা। আর আবারও সবার প্রতি ঘোষণা বলি, সেটা হচ্ছে নেট প্রবলেম হচ্ছে মারিয়া ফারজানা আপু, আপনার এখানে হয়তোবা সবার নেট প্রবলেম হচ্ছে না। আবারও ঘোষণা বলি, আমাদের এই গ্রুপের মেম্বার এখন 9.6K প্লাস আছে। আজকের মধ্যে যদি 10K হয় তাহলে আমি খুশি হব। আমি খুশি মানে আপনাদের জন্য অনেক ভালো কিছু আসবে। আমাদের গ্রুপটা ছোট, আমি লেট কামার এই বিশেষ জব মার্কেটে, তার মানে শিক্ষকতা কিন্তু অনেক অভিজ্ঞ, মার্কেটে যারা আছে তাদের চেয়ে সিনিয়র, কিন্তু জব সেক্টরে হয়তো বা নিউ, তাই গ্রুপটা ছোট। আপনাদের ভালোবাসে গ্রুপটা একসময় বড় হবে ইনশাল্লাহ। তো বেশি বেশি মেনশন করুন, শেয়ার করুন। আচ্ছা, আরেকবার প্লিজ, আপনার প্রশ্নটা হচ্ছে ট্রায়াঙ্গেল শব্দটির স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে, মনে করেন পাশাপাশি না রেখে বিন্যাস চাইল, এটা হচ্ছে কোয়েশ্চেনটা, পাশাপাশি না রেখে বিন্যাস।
তাহলে এটার পলিসি হচ্ছে একত্রে কিংবা পাশাপাশি না রেখে বিন্যাস মানে টোটাল আগে মোট বিন্যাস করবেন, যে কত প্রকারের টোটাল বিন্যাস করা যায়। তাহলে ট্রায়াঙ্গেল শব্দটাকে টোটাল বিন্যাস করা যায় 8 ফ্যাক্টরিয়াল রূপে, যেহেতু 8টা বর্ণ আছে তাই 8 ফ্যাক্টরিয়াল। এটা গেল মোট বিন্যাস। আর একত্রে রেখে বিন্যাস মাত্র টাইপ 5-এ পড়িয়েছে এই অঙ্কটাই। কিভাবে? ট্রায়াঙ্গেলটা স্বরবর্ণ 3টা, ব্যঞ্জনবর্ণ 5টা, আগে সেপারেশন, পরে যাদেরকে একত্রে রাখার কথা বলবে তাদেরকে গোল্লা দিয়ে একটা ধরবেন। তাহলে 3টা ভাওয়ালের রিপ্লেসমেন্ট হবে একটা। তাহলে আমাদের বর্ণ এখন হবে কয়টা? ছিল মূলত 8টা, কিন্তু অ্যাকচুয়ালি এখন কাজ করবে 6টা। আর 3টা ভাওয়ালের পরিবর্তে একটা, আর 5টা কনসোনেন্ট হচ্ছে 5টা। তাহলে 5 আর 1 কত? 6। তাহলে এই 6টা বর্ণকে সাজানো যাবে 6 ফ্যাক্টরিয়াল, কিন্তু 3টা স্বরবর্ণকে নিজেদের মধ্যে আবার সাজানো যাবে 3 ফ্যাক্টরিয়াল রূপে। তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে সাজানোটা, এটা হচ্ছে স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস। তাহলে মোট বিন্যাস থেকে একত্রে রেখে বাদ দিলে আমাদের বেরোবে কি? একত্রে না রেখে। যেমনটা টোটাল স্টুডেন্ট থেকে পাস বিয়োগ দিলেই বের হয়ে যায় কি? ফেলটা। ওই রকমই আর কি। এখন বুঝছেন কিনা একটু এক্সারসাইজ দিব। ওকে, ঠিক আছে, একটা অঙ্ক দেই, একটু আপনারা করেন দেখি। শুধু ফরম্যাটটা লেখেন। এই যে স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে বিন্যাস করবেন, স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে বিন্যাস করবেন। যেমন ধরেন MUNEEF, এটা হচ্ছে আমার ছেলের নাম। এই শব্দটার স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে কত রকম বিন্যাস করা যায় একটু কমেন্ট করেন। আপনারা ফরম্যাটটা কমেন্ট করলে হবে, চূড়ান্ত উত্তর দরকার নাই, জাস্ট স্ট্রাকচারটা হলেই হবে। এই যে খোকন সরকার ভাইয়া, আপনি যে প্রশ্নটা করেছেন এটা আগামী ক্লাসের টপিক, সংখ্যাবাচক বিন্যাস। অর্থাৎ এই যে 3, 4, 5, 3, এই যে ব্যাপারগুলো যা আছে, এই জিনিসগুলো হচ্ছে সংখ্যাবাচক বিন্যাস, অর্থাৎ টাইপ 12। এটা দেখেন আপনাদের শীটে 12 নম্বর টাইপের সংখ্যা নিয়ে কাজকর্ম আছে। আপনি আগামী ক্লাসে প্রেজেন্ট থাকবেন, ইনশাল্লাহ এগুলো বুঝে যাবেন। দ্রুত কমেন্ট করুন, দেখি কি অবস্থা, আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওকে, অনেকে কমেন্ট করছেন, তো চলেন একটু দেখি এবার অ্যান্সারটা কি হয়। আমাদের ফার্স্টে ওয়ার্ড সেপারেশন করেন 1, 2, 3, 4, 5, 6, 6টা। তাহলে এই 6টার মধ্যে আপনার ভাওয়েল আছে কিন্তু 3টা, ইউ, ই, ই, এই 3টা হচ্ছে ভাওয়েল। আর এম, এন, এফ, এই 3টা হচ্ছে কনসোনেন্ট। তার মানে দুইটাই হচ্ছে 3টা করে, দুইটা হচ্ছে কি 3টা করে। তাহলে যেহেতু বলছে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে না, তাহলে আপনার কাজটা হবে এই স্বরবর্ণগুলোকে নিয়ে। তাহলে এই স্বরবর্ণ 3টা রিপ্লেসমেন্টে ফার্স্ট হবে কয়টা? একটা। তাহলে 3টা রিপ্লেসমেন্টে ফার্স্ট হবে কয়টা? একটা। আমি আগে একত্রে রেখে বিন্যাসটা করতেছি। তাহলে ফার্স্ট হবে কয়টা? একটা। তাহলে এই হচ্ছে আপনার টোটাল হবে কয়টা? 4টা। 4টাকে সাজালেন হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ইন্টু স্বরবর্ণ 3টাকে নিজেদের মধ্যে সাজানো যায় কত? 3 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, কারণ দুইটা এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। তাহলে এইটা হলো স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস। আর এদিকে থাকবে কি? মোট বিন্যাস। মোট কত? 1, 2, 3, 4, 5, 6, 6 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। মোট বিন্যাস করা যায় হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল, কারণ দুইটা এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এটা হচ্ছে মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। এইটুকু যারা করতে পেরেছেন তাদের অ্যান্সারটা ওকে। 6 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 720 ভাগ হচ্ছে 2, মাইনাস 4 ফ্যাক্টরিয়াল হচ্ছে 24 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল হচ্ছে 6 ভাগ হচ্ছে 2। এখন ক্যালকুলেট করলে এই 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 12,
আর 2 দিয়ে এটা কাটলে তো হচ্ছে 360, তার মানে 360 মাইনাস 6 12 72। এরপর এটা ক্যালকুলেট করলে কত আসে? 288 হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো অনেকেরই অ্যান্সার হয়েছে, আপনাদের অনেকেরই অ্যান্সার হয়েছে, যেটা দেখেছি কেউ কেউ হয়তো ভুল করেছেন। তো যারা ভুল করেছেন আশা করি এবার কারেকশন করতে পারবেন। আর কোনো কোয়েশ্চেন আশা করি নাই। এই একটা কোয়েশ্চেন পারা মানে আপনি কিন্তু টাইপ 5 টাইপ 6 দুইটাই বুঝে গেলেন। কারণ টাইপ 5 এ হচ্ছে শুধু এইটুকু কাজ, স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস বা ব্যঞ্জনবর্ণগুলো যদি বলে। আর টাইপ 6 হচ্ছে পাশাপাশি না রেখে বিন্যাস, মোড থেকে একত্রে রেখে বাদ। তাহলে এই হচ্ছে আপনাদের টাইপ 5 এবং টাইপ 6 গেল। তো এবার আসেন টাইপ 7 এ। কতগুলো বর্ণ বা বস্তুকে স্থির রেখে বিন্যাস? কতগুলো বর্ণ বা বস্তুকে স্থির রেখে বিন্যাস? টাইপ 7 ধরেন এখানকার একেবারে সরাসরি আমি কিন্তু চাইলে শব্দগুলো ভিন্ন ভিন্ন শব্দ দিতে পারি। বিন্যাস সমবায়ের অঙ্ক করানোর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে আপনি যে কোনো আন্দাজে একটা শব্দ লিখলে অঙ্ক হয়ে যাবে। কিন্তু আমি শব্দগুলো সরাসরি শিটে যেগুলো আছে সেগুলো দিচ্ছি, কারণ এই অঙ্কগুলো ইন্টারমিডিয়েট বই থেকে নেওয়া। আর আপনাদের যখন প্রশ্ন করে সরাসরি বই থেকে প্রশ্ন করার সম্ভাবনা বেশি, এবং ইতিপূর্বে রেকর্ড আছে এরকমই হয়েছে। বিসিএসসি যে প্রিলির কোশ্চেনগুলো হয় তার ম্যাক্সিমাম কোশ্চেনগুলো বিন্যাস সমাবেশ এবং সম্ভাব্যতা বই থেকেই কপি করে। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে আপনারা একই সাথে কনসেপ্টও শিখেন, পাশাপাশি বইয়ের অঙ্কটাও পড়ে যান, যেন সরাসরি কমন আসলে পারেন। তাহলে কোয়েশ্চেন, ডিরেক্টর শব্দটির ভাওয়েলগুলো মানে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে বিন্যাস। এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন। এই শব্দটার ভাওয়েলগুলোর অবস্থান পরিবর্তন না করে বিন্যাস। আচ্ছা, অবস্থান পরিবর্তন না করলে কি ইফেক্টটা পড়বে এটা আগে একটু দেখেন। যেমন আমি 3টা বর্ণ নিই, জাস্ট এ বি সি। আমি জাস্ট 3টা বর্ণ নিলাম এ বি সি। এখন এই 3টা বর্ণকে কিন্তু সাজানো যাবে 3 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 6 ভাবে। এই 3টা বর্ণকে উলট পালট করে সাজানো যাবে 3 ফ্যাক্টরিয়াল বা 6 ভাবে। এখন আপনাকে বলা হলো যে তুমি সাজাও এই 3টা বর্ণকে, কিন্তু বি কে চেঞ্জ করতে পারবে না। বি যেখানে আছে সেখানে খুঁটি গেড়ে থাকবে। তখন আপনি বিটা মাঝে আছে, মাঝেই রেখে বড়জোর কি করতে পারবেন, এই সিটারে এখানে আনতে পারবেন আর এটাকে এখানে নিতে পারবেন। এই একটা সাজানো যাবে আর এই একটা সাজানো, আপনি 2টা সাজানো পাবেন, এর বেশি সাজানো কিন্তু পাবেন না। সুতরাং আপনি 2টা সাজানো পাচ্ছেন বি এর অবস্থান পরিবর্তন না করে। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো, মূলত বি যেহেতু চেঞ্জ হবে না, এটা বাদ হয়ে বাকি 2টা অর্থাৎ 2 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 2 উপায়ে সাজছে। দেখেন অ্যান্সারটা 2। কোনো কিছুর ভিন্ন ভিন্ন সাজানো পেতে গেলে অবশ্যই অবস্থানগুলো পরিবর্তন করতে হবে। যেমন ধরেন আমার নামেরই আশরাফুল, আমি যদি বলি আশরাফুল শব্দের বর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে, মানে বর্ণগুলোর সবগুলোর অবস্থান পরিবর্তন না করে কত রকমের সাজাতে পারবেন, তাহলে কি একভাবে সাজানো সম্ভব? কারণ এগুলো যদি অবস্থান পরিবর্তন নাই করে তাহলে তো শব্দ যা আছে তাই থাকবে, চেঞ্জ তো হবে না। এটা বলার এটাই কারণ, কোনো কিছুর ভিন্ন ভিন্ন বিন্যাস পেতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে, অবস্থানটা পরিবর্তন করতে হবে। তো সেই ক্ষেত্রে যারা অবস্থান পরিবর্তন করবে না তারা শব্দের মধ্যে থেকেও কোনো কাজ করে না, তারা ইনএক্টিভ হয়ে যায়। দ্যাটস ওয়াই আপনি টোটালি তাদেরকে বাদ দিয়ে দিবেন। যেমন আপনার এখন প্রশ্ন করা হয়েছে ডিরেক্টর শব্দটির স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে। যেহেতু স্বরবর্ণ অবস্থান পরিবর্তন করবে না, তাহলে স্বরবর্ণগুলো একবারে বাদ দিয়ে দিবেন, যা আছে তা বাদ। এগুলো এই জায়গায় বসে থাকবে, অর্থাৎ 2 নাম্বার 4 নাম্বার 7 নাম্বার পজিশনে তারা বসে থাকবে। তাহলে সাজতে গেলে চেঞ্জ হবে কারা, ব্যঞ্জনবর্ণগুলো। ব্যঞ্জনবর্ণ আছে কয়টা, 5টা। সাজাতে পারবেন 5 ফ্যাক্টরিয়াল উপায়ে, কিন্তু 2টা আর আছে তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, অর্থাৎ অ্যান্সারটা 60 হবে। এই হচ্ছে অবস্থান পরিবর্তন না করা বা স্থির থাকবে বা অপরিবর্তিত থাকবে। এই কথাগুলো যদি বলে
যারা নড়াচড়া করবে না তাদেরকে একেবারেই বাদ দিয়ে দিবেন, শব্দ থেকে টোটালি বাদ, এরা বাদ, বাকিগুলো সাজবে। তাহলে ডিরেক্টর শব্দে বর্ণ আছে 8টা, 3টা স্বরবর্ণ, যেহেতু তারা চেঞ্জ হবে না তারা বাদ, শুধু ব্যঞ্জনবর্ণ সাজাবো। কয়টা আছে? 5টা। 5 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হয়েছে, এই যে ব্যঞ্জনবর্ণের মধ্যে 2টা আর আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। শিটের পিডিএফ গ্রুপে দেয়া আছে, আপনারা ক্লাস শেষে গ্রুপে দেখলেই পাবেন। পিডিএফও দেওয়া আছে, ইমেজ ফাইলও দেওয়া আছে। যারা পিডিএফ ডাউনলোড করতে পারেন না, অ্যাকচুয়ালি ডাউনলোড ফেসবুক অ্যাপস দিয়ে করলে হয় না, কোনো ব্রাউজার দিয়ে করলে আপনার ওপেন হবে। ফেসবুক অ্যাপস দিয়ে ক্লিক করলে ডাউনলোড হয়, কিন্তু ওপেন হয় না অনেকের, সেক্ষেত্রে সমস্যা ফেস করেন। সেক্ষেত্রে আপনাদের সেই সমস্যা দূর করার জন্য আমি ইমেজ ফাইলও দিয়েছি। তো যার যেটা খুশি আপনারা ডাউনলোড করে নেবেন। আপাতত ম্যাথটা বুঝছেন কিনা এটা আগে বলেন, যে অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। বেশি বেশি শেয়ার করুন। লাইভে উপস্থিত আছেন 160 আপ কন্টিনিউয়াস থাকতেছেন, কিন্তু শেয়ার কতগুলো হয়েছে আমি কিন্তু জানি না। ঠিক আছে, বেশি বেশি শেয়ার করুন যেন আপনিও দেখেন, আপনার পরিচিত যারা আছে তারাও যেন ক্লাস দেখতে পারে। শেয়ার হয়েছে মাত্র 87টা। ঠিক আছে, অ্যাটলিস্ট 100-র উপরে শেয়ারটা নিয়ে যান, অ্যাটলিস্ট 100-র উপরে শেয়ারটা নিয়ে যান, যেন একটা সেঞ্চুরি ফিগার হয় আর কি। ওকে, তাহলে এটা বুঝতে পেরেছেন ডিরেক্টর শব্দটির স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে। এখন আমি আপনাদের এখানে আরেকটা অঙ্ক আছে, দেখেন এই টাইপে। এই ওয়ার্ডটা এখানে রাখি, আচ্ছা পরে আবার লিখব। আমি নতুন আরেকটা ওয়ার্ড লিখি। এটা সরাসরি বইয়ের অঙ্ক, আপনাদের হুবহু কমন পাওয়ার পসিবিলিটি আছে। ডিরেক্ট বইয়ের অঙ্ক, পারমুটেশন, যেটা আপনাদের চ্যাপ্টার চলতেছে, বিন্যাস। এই শব্দটার স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে কত রকমে পুনর্বিন্যাস করা যায়। দেখেন নতুন একটা টার্ম শিখছেন, সেটা হচ্ছে পুনর্বিন্যাস। এই ব্যাপারটা নিয়ে অনেকেরই ঝামেলা আছে, আপনারা অনেকেই পুনর্বিন্যাস জিনিসটা করতে গেলে অঙ্কটা ভুল করার সম্ভাবনা আছে। তো চলেন আমরা আগে ম্যাথটা বুঝি, তারপর বেসিকটা ক্লিয়ার করে ফেলি। তাহলে আপনার পারমুটেশন শব্দটির স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে আগে সাজানো। তাহলে আমি মাত্র পড়িয়েছি যে পারমুটেশন শব্দ বা যে শব্দই হোক, যারা অবস্থান পরিবর্তন করবে না তাদেরকে বাদ দিয়ে দিলে 360 হবে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে 360 হবে। তাহলে কাটাকাটি করলে যে 360 হলো, এই 360-র অ্যান্সারটা কি হবে? যদি আপনাকে আগের মতো বলে যে পারমুটেশন শব্দটির স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে কত রকমের সাজানো যায়, যে পুনর্বিন্যাসটা যদি না বলে কত রকমের বিন্যাস করা যায় যদি বলে, অ্যান্সারটা 360 হবে। কিন্তু আপনাকে যেহেতু নতুন একটা শব্দ বলেছে, কত রকমের পুনর্বিন্যাস করা যায়, কত রকমের পুনর্বিন্যাস করা যায়, তার মানে পুনর্বিন্যাস শব্দটাকে আপনি ভাঙেন, তো শব্দটাকে আপনি ভাঙেন, সন্ধি বিচ্ছেদ যদি করেন, তাহলে পুনঃবিন্যাস, পুনঃবিন্যাস। পুনঃ মানে কি? আবার, আরো। পুনঃবিন্যাস মানে হচ্ছে পুনরায় বিন্যাস। এই যে পুনর্বিন্যাস মানে হচ্ছে পুনরায় বিন্যাস। এটার খাঁটি বাংলা ভাষায় মানে আপনি আরো কতটি বিন্যাস করতে পারবেন, আরো কতটি বিন্যাস, এটা হচ্ছে পুনর্বিন্যাসের মিনিং। তার মানে আপনার এই যে একটা শব্দ ছিল পারমুটেশন, এটা বাদ যাবে, পারমুটেশন। এই পারমুটেশন শব্দটার একটা নিজে বিন্যাস আছে, স্বরবর্ণগুলোর এই পজিশনে পারমুটেশন নিজে একটা ওয়ার্ড আছে। তাহলে আপনার টোটাল এই পজিশনে শব্দ পাওয়া যাবে 360টা, তার মধ্যে পারমুটেশন নিজে একটা শব্দ আছে। এই জিনিসটা মাইনাস হয়ে 359টা আপনি আরো নতুন শব্দ তৈরি করতে পারবেন। এই পুনর্বিন্যাস বলতে বুঝেছে আপনি আরো কতগুলো নতুন শব্দ তৈরি করতে পারবেন এই শর্ত মেনটেন করে।
তাহলে পারমুটেশনের এই শর্ত মেনটেন করে, কি শর্ত? অবস্থান পরিবর্তন না করে ভাওয়েলগুলো আমি শব্দ পাবো 360টা টোটাল। তার মধ্যে পারমুটেশন অলরেডি একটা আছে প্রশ্নে, তাহলে আমি নতুন আরো কতটা তৈরি করতে পারবো? 359টা। এই জন্য 1 মাইনাস হবে। এর মানে এই না যে পুনর্বিন্যাস বললেই 1 মাইনাস হবে, এটা কখনোই এই চিন্তা করবেন না। পুনর্বিন্যাস বললে 1 মাইনাস হয় না, পুনর্বিন্যাস বললে 1 মাইনাস হতেও পারে, নাও হতে পারে। তাহলে আপাতত এই ক্ষেত্রে হয়, এটা ধরে রাখেন। আমার সামনে অঙ্ক আছে, সে এখন বললে একটু জগা খিচুড়ি হয়ে যাবে। সামনে অঙ্কটা ফেস করে দেখাই দিব যে এই কন্ডিশনে আপনাদের পুনর্বিন্যাস বলে 1 মাইনাস হবে, আর এই কন্ডিশনে 1 মাইনাস হবে না। এটা একটু সামনে আসতেছে, তখন পড়ালে এটা ফলপ্রসূ হবে বেশি। এখন পড়ালে একটু জগা খিচুড়ি হবে, কারো মাথার উপর দিয়ে যাবে, পুরা প্যাচ লেগে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের এই টাইপ, অর্থাৎ টাইপ 7, বর্ণের বা বস্তুর অবস্থান পরিবর্তন না করে বিন্যাস। যদি বুঝে থাকেন একটু লেখেন যে টাইপ 7 বুঝছি। যদি বুঝে থাকেন লেখেন যে টাইপ 7 বুঝছি। যদি আপনাদের এই ক্লাস ভালো লাগে এবং যদি আপনারা আমার পড়া বুঝেন, তাহলে অবশ্যই ক্লাসটা বেশি বেশি শেয়ার করবেন, এবং সবচেয়ে বড় কথা পরিচিতদের বলবেন যে এই গ্রুপে ক্লাস ভালো হয়, আপনি পড়া বুঝেন, তারাও যেন ঢুকতে পারে। কারণ আমাদের প্রত্যেকেরই একটা বিশাল সার্কেল আছে, সেই সার্কেলের ওরা যদি ঢুকে এই গ্রুপটা খুব দ্রুত বড় একটা গ্রুপ হয়ে যাবে। তাহলে টাইপ 7 বুঝছি কমেন্ট করুন। অনেকে বলতেছেন যে এক বিয়োগের ব্যাপারটা বুঝেন নাই। ঠিক আছে, এক বিয়োগের ব্যাপারটা বুঝেন নাই। আচ্ছা, তাহলে তো আপনাদের হচ্ছে পুনর্বিন্যাস ব্যাপারটা একদম ফুললি ক্লিয়ার করে দিতে হবে, আদারওয়াইজ আপনারা সামনে অনেক সমস্যা ফেস করতে পারেন। ঠিক আছে, তো চলেন আমরা এক বিয়োগের পুরা তার মানে তর্জমা করে আসি। আমি অন্য আর একটা অঙ্ক লিখি, আপনাদের অন্য আর একটা অঙ্ক লিখি। সেটা সামনে ছিল অঙ্কটা, আসলে পড়াতে চেয়েছিলাম একটু পরে, কিন্তু আপনাদের যেহেতু বুঝেন নাই, ক্লিয়ার করার জন্য এখনই বলি। আমি সরাসরি একটা ওয়ার্ড লিখি। এটা কিন্তু 36তম বিসিএস রিটেনে আসছিল এই কোয়েশ্চেনটা। কারেজ শব্দটির প্রথমে স্বরবর্ণ রেখে কত রকমে বিন্যাস করা যায়। মনে করেন এই প্রশ্নটা এখন আপনাদের পড়াবো। কারেজ শব্দটির প্রথমে স্বরবর্ণ রেখে কত রকমে বিন্যাস করা যায়। তাহলে কারেজ শব্দটাতে বর্ণ আছে 1 2 3 4 5 6 7। আমি 7টা বক্স ক্রিয়েট করি, 1 2 3 4 5 6 7। এখন এই 7টা বর্ণের মধ্যে আপনাকে কন্ডিশন দিয়েছে শুধুমাত্র কিন্তু প্রথম ঘর কেন্দ্রিক। এটা এই ঘরে আপনাকে অবশ্যই স্বরবর্ণ বসাতে হবে। তাহলে স্বরবর্ণ আছে কয়টা? ও, ইউ, এ, ই। তাহলে এই 4টা এই ঘরে বসার মতো ক্যান্ডিডেট। তাহলে আপনার এই যে 4টা স্বরবর্ণ, এই 4 জনে বলবে যে প্রথম ঘরে গিয়ে আমাকে বলো, আমাকে এখানে জায়গা দাও। কারণ আপনার কন্ডিশন হচ্ছে কি প্রথমে স্বরবর্ণ নেবেন, কিন্তু আমরা কি চাইলেও এই ঘরে 4টা স্বরবর্ণকে প্লেস করতে পারবো না। আমরা এই ঘরে যে কোনো একটা স্বরবর্ণকে বসাতে পারবো, কিন্তু কোনোভাবেই এই ঘরে ব্যঞ্জনবর্ণ আসতে পারবে না। অর্থাৎ ব্যঞ্জনবর্ণ তুলে বাদ, এই ঘরের জন্য তারা নমিনেটই না। অর্থাৎ এই ঘরের জন্য নমিনেট হচ্ছে কারা? স্বরবর্ণ 4টা। কিন্তু আমরা চাইলেও 4টাকে এখানে প্লেস করতে পারবো না, করতে পারবো কয়টাকে? যে কোনো একটাকে। তাহলে 4টার মধ্যে থেকে একটা স্বরবর্ণকে এই ঘরে প্লেস করার পলিসি কি? 4P1 উপে সাজাতে পারবো।
4টা স্বরবর্ণ থেকে একটা স্বরবর্ণকে আমি এই ঘরে সাজাতে পারবো 4p1 উপায়ে। তাহলে আমার এই ঘরটা সাজানো কমপ্লিট হলো। এরপর আমাদের ঘর বাকি থাকলো কয়টা? 6টা। আর এই 6 ঘরের জন্য বর্ণ কয়টা? বর্ণও কিন্তু 6টা। দেখেন আপনার এই যে সি আর জি, এই ব্যঞ্জন বর্ণগুলো কি এদিকে বসবে পিছনে প্রথমে ছাড়া। আর এই যে 4টা এখানে প্রতিযোগিতা করলো এই ঘরে বসার জন্য, যে জিতবে সে এখানে বসবে, কিন্তু যে হারবে সে কোথায় চলে যাবে? পিছনে চলে যাবে। অর্থাৎ আপনার বাকি বর্ণ থাকবে এদিকের 3টা স্বরবর্ণ আর ওই যে 3টা ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ 6টা বর্ণ। এই 6টা ঘরে সাজবে 6 ফ্যাক্টরিয়াল উপায়ে, বা আপনি 6p6ও লিখতে পারেন। এইটা হচ্ছে আপনার টোটাল সাজানো। কেন গুণ দিলাম? কারণ এই ঘর সাজাইছি এটাও ইনকমপ্লিট আর এই 6টাও ইনকমপ্লিট, এটার এটা মিলে হচ্ছে আপনার সাজানো কমপ্লিট। তাহলে 4p1 হচ্ছে 4 আর 6 ফ্যাক্টরিয়াল হচ্ছে আপনার 720। এটাকে যদি গুণ দেন তাহলে 2880 আসে। এটা হচ্ছে আপনার এই অ্যান্সার। আমি কিন্তু আপনাদের বোঝাচ্ছি পুনর্বিন্যাস, কিন্তু শব্দ পুনর্বিন্যাস লিখি নাই। এটা লিখবো, বোঝাবো, কিন্তু আপাতত তা বুঝতে গেলে এইটুকু বুঝে আসতে হবে। তাহলে এটার অ্যান্সার যে 2880 হবে, এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা আপনি বলুন যে ম্যাথটা বুঝছি, যে এই ম্যাথটা বুঝছেন কিনা, যে কারেজ শব্দটির প্রথমে স্বরবর্ণ রেখে টোটাল কত রকম বিন্যাস করা যায়, কত? 2880। এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করুন। আপনাদের পুনর্বিন্যাস আজকে শিখবেন। জিন্দেগিতে কেউ যদি ভুলাইতেও চাই, পাগল হয়ে গেল পুনর্বিন্যাস বলবেন না, এমনভাবে ক্লিয়ার করবো। যেহেতু প্যাচ আপনাদের লাগছে তাহলে গিট্টু খুলতে হবে, কিন্তু এরকম অনেক গিট্টু আপনাদের ম্যাথে লেগে আছে, সেই সবগুলো গিট্টু যদি খুলতে চান তাহলে একটু আমাকে খুশি করতে হবে। আর আমি কিসে খুশি হব? গ্রুপে মেম্বার বাড়লে। সুতরাং বেশি বেশি শেয়ার করুন, ইনভাইট করুন এবং কমেন্ট করুন, মেনশন করুন। আমি খুশি, ম্যাথও খুশি হবে ইনশাল্লাহ। আপনাদের বেসিক পুরোপুরি ক্লিয়ার হবে। তাহলে এই ম্যাথটা আমার মনে হয় যে প্রত্যেকে বুঝছেন। এখন আপনাদের প্রশ্নটা আমি কিঞ্চিত চেঞ্জ করে দেই। কারেজ শব্দটির প্রথমে স্বরবর্ণ রেখে কত রকমে পুনর্বিন্যাস করা যায়? এখন আপনার প্রশ্ন হচ্ছে এটা। নবীন মাধব বলছেন যে ভাওয়েলকে পিক করা হলে কম্বাইনেশনের রুলস হবে না। হ্যাঁ, আপনি যেহেতু একটা ঘরের বেলায় আপনার কম্বিনেশন এবং পারমুটেশন আসলে একই পলিসি, একই সূত্র মেনে করে। অর্থাৎ এই 4p1 রেখে যদি আপনি 4c1 করতেন তখনও কিন্তু আপনার কি অ্যান্সারটা এখানে 4 আসতো। কিন্তু দেখেন ভাই, পুরো অঙ্কটা হচ্ছে বিন্যাসের, তাই আমাদের প্রথম গড়টা সাজানোর উপায় আমি লিখেছি। তাহলে সাজানোর উপায় কি? 4p1। সো দ্যাটস নট ফ্যাক্ট। আপনি একটা সিলেক্ট করতে পারেন, একই পলিসি আসবে। 4p1 অ্যান্ড 4c1 দুইটার ভ্যালুই কত? 4। সমস্যা হবে না। কারণ C1 যে কেন, এই সি এর ব্যাপারটাতে আমি এখন যদি আসি তাহলে অনেকে প্রশ্ন করে ফেলবে যে কেন সি হলো। সুতরাং আমি আপনাদের এই শুরুতে জগা খিচুড়ি উলট পালট হয়ে যাক হয় না, এই জন্য যেটাতে বুঝবেন ওইটাই বুঝাই। ভিডিওটা একটু ব্লার হয়ে গেছে, বোর্ডটা ক্লিয়ার না, এই জন্য আমি নতুন কোনো টপিক পড়াচ্ছি না। আপাতত আমি আপনাদের একটা কথা বলে নিই, যেটা একটু পরে বলবো। আপনাদের কিন্তু এখনই বলছি, হুবহু সেম কোশ্চেনটা আপনারা প্রত্যেকের খাতায় দুইটা প্রশ্ন পাশাপাশি লেখেন, দুইটা প্রশ্ন পাশাপাশি লেখেন, ঠিক আছে? বোর্ড ক্লিয়ার না, এটা আমিও দেখতে পাচ্ছি, বোর্ড ক্লিয়ার না। আপনারা দুইটা শব্দ পাশাপাশি, দুইটা কোশ্চেন পাশাপাশি লেখেন। এক, যে কারেজ শব্দটির স্বরবর্ণগুলো প্রথমে রেখে কত রকমে বিন্যাস করা যায়। কারেজ শব্দটির স্বরবর্ণগুলো কত রকমে প্রথমে রেখে কত রকমে বিন্যাস করা যায়, এটা একটা কোয়েশ্চেন, যেটার অ্যান্সার হচ্ছে 2880। এখন আপনাদের প্রশ্ন করছি, যদি কারেজ শব্দটির স্বরবর্ণগুলো প্রথমে রেখে কত রকমে পুনর্বিন্যাস করা যায় বলে, তখন অ্যান্সার কত হবে? কারেজ শব্দটির স্বরবর্ণগুলো প্রথমে রেখে কত রকমে পুনর্বিন্যাস করা যায়, তখন অ্যান্সারটা কত হবে?
তখন কি পুনর্বিন্যাস বললেই 1 মাইনাস উত্তর কি এই 2879 হবে? জাস্ট ইয়েস বা নোতে কমেন্ট করেন তো, যে সেক্ষেত্রে পুনর্বিন্যাস বললে তো 1 মাইনাস হয়। অনেকে শিখছেন যে পুনর্বিন্যাস বললে 1 মাইনাস হয়। সেক্ষেত্রে যেহেতু পুনর্বিন্যাস বলেছে, অ্যান্সারটা কি 2879 হবে কিনা, ইয়েস বা নোতে কমেন্ট করেন। এই যে প্রত্যেকে কমেন্ট করতেছেন যে নো, দু একজন অবশ্য কমেন্ট করেছেন অন্যদিকে, কিন্তু ম্যাক্সিমামে কি নো উত্তর করছেন, কারণ এটা আপনারা বুঝতে পেরেছেন। কারণ একটু খেয়াল করে দেখেন, পুনর্বিন্যাস বলা সত্ত্বেও এখানে 1 মাইনাস হবে না, অ্যান্সারটা 2880 হবে। কেন? কারণ আপনি স্বরবর্ণ প্রথমে রেখে যে শব্দগুলো পাচ্ছেন 2880টা, এই প্রত্যেকটা শব্দ কিন্তু নতুন শব্দ। আরও আপনি যে শব্দগুলো পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে স্বরবর্ণ দিয়ে নতুন শব্দ, কারণ আপনার প্রশ্নের শব্দ কিন্তু স্বরবর্ণ দিয়ে নাই। দেখেন তো প্রশ্নের শব্দটা কি স্বরবর্ণ দিয়ে শুরু? এটা হচ্ছে সি দিয়ে শুরু, অর্থাৎ ব্যঞ্জনবর্ণ। এই শব্দটা যদি স্বরবর্ণ দিয়ে শুরু হইতো তখন আপনার উত্তরটা 1 মাইনাস হইতো। যেহেতু এই শব্দটা স্বরবর্ণ দিয়ে শুরু না, তাহলে উত্তর 1 মাইনাস না। মোট কথা হচ্ছে আপনি যে শর্ত অ্যাপ্লাই করে একটা উত্তর বের করবেন, প্রশ্নের শব্দটা যদি শর্তের লগে মিলে যায় তাহলে একমাত্র পুনর্বিন্যাস বললে 1 মাইনাস হবে, আদারওয়াইজ হবে না। জানি এখনো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। তো চলেন আমরা আরেকটা অঙ্ক করি। সেম কোশ্চেন এখন করব, কিন্তু শব্দটা একটু চেঞ্জ করে দিব। আমি আগে বিন্যাসই করব, আগে বিন্যাস, কিন্তু শব্দটা হচ্ছে টাইম। শব্দটা হচ্ছে টাইম, একটু বড় হাতের লিখি সবগুলোই। আপনাকে যদি বলে সেম কোশ্চেন যে টাইম শব্দটির প্রথমে স্বরবর্ণ রেখে কত রকমের বিন্যাস করা যায়, তাহলে উত্তরটা কি হবে দেখেন। যেহেতু টাইমের শব্দে বর্ণ হচ্ছে 4টা, আপনি বক্স তৈরি করবেন 4টা, তাহলে এই ঘরটাকে কেন্দ্র করে আপনাকে শর্ত দিয়েছে, যার জন্য নমিনেশন হচ্ছে আপনার আই এবং ই। তাহলে এই দুইটার যে কোনো একটা নিয়ে এই ঘরটা সাজানো যাবে 2p1 উপে। এই ঘর সাজানো শেষ, বাকি ঘর থাকলো 3টা, বর্ণ 3টা, বাকি 3টা ঘরে 3টা বর্ণ সাজানো যাবে 3 ফ্যাক্টরিয়াল উপে। তাহলে 2p1 মানে 2 আর 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6, অর্থাৎ উত্তর আসবে 12। সুতরাং টাইম শব্দটির প্রথমে স্বরবর্ণ রেখে আপনি বিন্যাস করতে পারবেন 12 উপে। এখন আপনাকে উল্টায় দিল, জাস্ট এটা বলল আইটেম, শব্দটা একটু চেঞ্জ হয়ে গেল, টাইমের পরিবর্তে দিয়ে দিলাম কি আইটেম। সেম কোশ্চেন করলাম যে আইটেম শব্দটির প্রথমে স্বরবর্ণ রেখে কত রকমের বিন্যাস করা যায়। তাহলে আইটেম শব্দটির প্রথমে স্বরবর্ণ রেখে, এই যে প্রথমে স্বরবর্ণ আই আর ই তো আসবে, তাহলে একই পলিসিতে সাজানো যাবে কত 12। সুতরাং টাইম এন্ড আইটেমের সাজানো চেঞ্জ হবে না, কিন্তু প্রশ্নের পদ্ধতি যদি চেঞ্জ হয়ে যায়, যে বলে যে পুনর্বিন্যাস, কত রকমে পুনর্বিন্যাস করা যায়, আইটেম শব্দটার প্রথমে স্বরবর্ণ রেখে কত রকমে পুনর্বিন্যাস করা যায়। তাহলে আইটেম শব্দটার প্রথমে স্বরবর্ণ রেখে বিন্যাস করা যায় 12 রকমে, কিন্তু দেখেন আইটেম শব্দটা নিজেই একটা স্বরবর্ণ দিয়ে শুরু। তাহলে আপনি নতুন শব্দ কতটা পাবেন? 11টা। কেন 1 মাইনাস হইল? এবার একই পলিসির অঙ্ক, এতক্ষণ তো 1 মাইনাস হয় নাই, এখন কেন 1 মাইনাস হলো? কারণ আপনি যে শর্তটা ইউজ করে অঙ্ক করতেছেন, একটা শর্ত আমরা অ্যাপ্লাই করতেছি না? কি শর্ত? স্বরবর্ণ প্রথমে রেখে। আপনার প্রশ্নের শব্দটা কি সেম শর্তের সাথে মিলে কিনা এটা আগে দেখেন। প্রশ্নের শব্দটা যদি আপনার ওই প্রশ্নের কন্ডিশনের সাথে মিলে যায় তখন আপনার উত্তর 1 বিয়োগ হবে, আদারওয়াইজ 1 বিয়োগ হবে না। এই হচ্ছে কনসেপ্ট। এবার বলেন আপনাদের কারো আর জিন্দেগিতে পুনর্বিন্যাসের প্যাচ লাগবে কিনা, খালি এটা আমাকে উত্তর দেন, তাইলে আমি বুঝবো যে আমার ক্লাস আপনারা বুঝতেছেন কিনা। পুনর্বিন্যাসের গোষ্ঠী উদ্ধার হয়েছে কিনা এটা আগে বলেন। তাহলে কখন 1 মাইনাস করতে হবে, কখন 1 মাইনাস করতে হবে না, আই থিঙ্ক ফুললি ক্লিয়ার। ঠিক আছে? অতএব
হ্যাঁ, অনেকে বলতেছেন যে এটা জানতেন না, আজকে জানলেন। অনেকে বলতেছেন যে 14 গোষ্ঠী উদ্ধার হয়েছে। আপনাদের যে কোনো ম্যাথমেটিক্সে মনে রাখবেন, আই এম নট ম্যাজিশিয়ান। আই এম নট ম্যাজিশিয়ান। আমি আপনাদের বেসিক ক্লিয়ার করে দিব। যে ম্যাথের সমস্যা, যে টপিকে আপনাদের সমস্যা হবে, আপনারা আমার গ্রুপের সাথে থাকবেন। যদিও 43-এর জন্য দ্রুত কিছু টপিক নিব, কিন্তু 43-এর পরেও কিন্তু গ্রুপ থাকবে ইনশাল্লাহ। তো আপনাদের ম্যাথমেটিক্সের যে জায়গাগুলোতে সমস্যা আছে, একদম পিওর বেসিক দরকার, সেগুলো আমি এখানে করাবো। পেড বেস অলওয়েজ চলবে, সমস্যা নেই, কিন্তু ফ্রিতেও আপনাদের অনেক কিছু পাবেন একবারে। যেখানে এটা জ্যামিতি হোক, প্রবাবিলিটি হোক, পারমুটেশন কম্বিনেশন হোক, অসমতা হোক, পাটিগণিত হোক, যেখানে আপনার পিওর বেসিক দরকার, সেখানে মনে রাখবেন আশরাফুল স্যারের কাছে নক করবেন। বেশি সংখ্যক একটু রেসপন্স আসলেই আপনাদের ক্লাসে একবারে পিওর বেসিক ক্লিয়ার করে দেব, ঠিক আছে? উল্টাপাল্টা কোনো পলিসি না, একদম রুট থেকে বেসিক ক্লিয়ার করবেন। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হবে, নো এলোপ্যাথি। মনে রাখবেন আমার কাছে ট্রিটমেন্ট হবে হোমিওপ্যাথিক পদ্ধতিতে, একবার রুট থেকে ক্লিয়ার। ওকে, একজন বলছে ভাওয়েল ফার্স্টে রাখা আর ভাওয়েলস ফার্স্টে রাখার ডিফারেন্স আছে। ভাই, ভাওয়েল ফার্স্টে রাখা আর ভাওয়েলস ফার্স্টে রাখার মধ্যে একটু ডিফারেন্স তো থাকবে, কারণ ভাওয়েল হচ্ছে আপনার সিঙ্গেল আর ভাওয়েলস হচ্ছে আপনার বহু বচন। সেক্ষেত্রে আপনার ঘর যদি বলে যে প্রথম গড় কেন্দ্রিক, তাহলে তো আপনি ভাওয়েলটাকে প্রথমে রাখতে পারেন, ভাওয়েলস না। আর যদি বলে ভাওয়েলস প্রথমে রেখে, তার মানে এই দুই গড়ের ভাওয়েল বসবে। কয়টা? দুইটা। এটা 2p, 2 উপায় সাজবে, দুইটা ভাওয়েল দুই ঘরে সাজবে, আর বাকি দুই ঘরের পিছন দিকে কনসোনেন্ট বসবে। সো ডেফিনেটলি ডিফারেন্স আছে। তো এত প্যাচের দিকে যান না, কারণ আপনাদের সামনে প্রিলি সন্নিকটে। এই মুহূর্তে আপনাদের দরকার হচ্ছে যেটুকু ইম্পর্টেন্স সেটুকু। একবারে ব্যাংক, অ্যাডমিশন, সকল রিটেন, তারপরে প্রিলি সব কেন্দ্রিকভাবে যদি আপনি বিন্যাসভাবে শেষ করতে চান, তাহলে ক্লাস দরকার 7-8টা। সেগুলো আমি ধীরে 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 নিব 43 প্রিলির পরে। আরও ওয়াইড ভার্সনে বিন্যাস সমাবেশের ক্লাস হবে, আরো পিওর বেসিক থেকে করাবো ইনশাল্লাহ। তো আপাতত আপনাদের যেটুকু প্রয়োজন সেটুকু পড়াই। তাহলে এবার আসেন টাইপ 8, আপেক্ষিক অবস্থান পরিবর্তন। টাইপ 8, আপেক্ষিক অবস্থান পরিবর্তনের ব্যাপারটা আমাদের তো চলছিল কি, ডিরেক্টর শব্দ দিয়ে আপনাদের পড়িয়েছিলাম যে ডিরেক্টর শব্দের স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে কত রকমের সাজানো যায়। এবার আপনাকে বললো স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ দুইটাই বলতে পারে, বা যে কোনো একটাও বলতে পারে। স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান, যারা ফিজিক্স ভালো পারেন তারা এই আপেক্ষিক শব্দটার সাথে পরিচিত আছেন। আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। এই আপেক্ষিকের ইংলিশ হচ্ছে মূলত হচ্ছে রিলেটিভ পজিশন, ঠিক আছে? রিলেটিভ পজিশন। সামটাইমস ইংলিশ ওয়ার্ড দিয়ে অঙ্কগুলো বুঝতে সহজ হয়। আমরা যদি বাঙালি, বাংলা ভাষা ভালো পারি, কিন্তু আমরা এই কিছু কিছু ক্ষেত্রে ইংলিশ ওয়ার্ড বেশি বুঝি। তো এখানে যেটা বলছে যে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না। এই আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না, আর কাহিনীটাকে আগে একটু বুঝে আসি। ধরেন আপনার এই জায়গায় বসে আছেন, আপনি একজন টিচার। আপনার ক্লাসে দুইটা কলাম আছে, এই একটা কলাম, এই একটা কলাম। এটা হচ্ছে ছাত্রী বসে, আর এটাতে মনে করেন ছাত্র বসে। ক্লাসে আপনার ছাত্র আছে 40 জন, ছাত্রী আছে মনে করেন 30 জন। আপনি এখন যদি বলা হয় এই প্রত্যেকের হচ্ছে সিঙ্গেল চেয়ার, মনে করেন ক্লাসটা হচ্ছে বর্তমানে আধুনিক সিস্টেমের সিঙ্গেল চেয়ার। এই কলমে 30টা সিঙ্গেল চেয়ার আছে, 30 জন স্টুডেন্ট বসে। এই কলমে 40টা সিঙ্গেল চেয়ার আছে, 40 জন স্টুডেন্ট বসে। এখন আপনাকে বলা হলো বাহির থেকে একজন, আপনি টোটাল ছাত্রছাত্রীদেরকে কত রকমের সাজাইতে পারবেন? এই সকল ছাত্রছাত্রীদেরকে আমি সাজাইতে পারবো 70 ফ্যাক্টরিয়াল উপায়ে। কারণ আমার মোট স্টুডেন্ট আছে 70 জন, আমি 70 জনকে উলট পালট করে সাজাবো 70 ফ্যাক্টরিয়াল উপায়ে। এবার দ্বিতীয় আপনাকে প্রশ্ন করলো, ছাত্রীদের অবস্থান চেঞ্জ না করে, অর্থাৎ ছাত্রীদের অবস্থান পরিবর্তন না করে আপনি কত রকমের সাজাতে পারবেন?
এই কথাটার মানে হচ্ছে ছাত্রী যারা আছে তারা বসে থাকবে, এরা স্থির। আপনি শুধুমাত্র ছাত্র 40 জনকে সাজাবেন 40 ফ্যাক্টরিয়াল রূপে। এটা হচ্ছে ছাত্রীদের অবস্থান পরিবর্তন না করে। এবার তৃতীয়বার আপনাকে প্রশ্ন করলো ছাত্র এবং ছাত্রীদের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে কত রকম সাজাতে পারবেন। এর আপেক্ষিক অবস্থান পরিবর্তন মানে হচ্ছে কি জানেন, আপনি যখন এই 70 ফ্যাক্টরিয়াল করবেন অর্থাৎ সকল ছাত্রছাত্রীদের সাজাবেন, এই কলমের একটা ছাত্রীকে আপনি এখানে নিয়ে এসে বসাতে পারবেন বা এদিক থেকে একটা ছাত্রকে এদিকে বসাতে পারবেন, অর্থাৎ ছাত্রছাত্রীর ইন্টারনাল পজিশনগুলো চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপেক্ষিক অবস্থান বড় মানে হচ্ছে আপনার ছাত্রীগুলো এই 30টা সিটে উলট পালট করে সাজবে, ছাত্রগুলো এই 40টা সিটে উলট পালট করে সাজবে। অর্থাৎ কোনো ছাত্রকে ছাত্রীদের সিটে বসাতে পারবেন না, কোনো ছাত্রীকে ছাত্রদের সিটে বসাতে পারবেন না। সম্পূর্ণ দুইটা গ্রুপে বিন্যাস হবে, দুইটা ভাবে আলাদাভাবে সাজবে। এটার আনসার হবে এই 40টা ছাত্রকে সাজাবেন 40 ফ্যাক্টরিয়াল এবং 30 জন ছাত্রীকে সাজাবেন 30 ফ্যাক্টরিয়াল। তাহলে এইটা হচ্ছে আসলে মূলত আপেক্ষিক অবস্থান। তাহলে এই তিনটা ম্যাথ যদি আপনারা সিরিয়ালি বুঝেন তাহলে পিওর বুঝে যাবেন যে নর্মাল সাজানো কি, অবস্থান পরিবর্তন না করা কি, আর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা কি, পুরো জিনিসটাই বুঝে যাবেন। তাহলে এইটুকু বুঝছেন আশা করি। তাহলে এবার আসেন আমরা ডিরেক্টর শব্দটা দেখি। এই ডিরেক্টর শব্দও দুই জাতের জিনিস আছে, কিছু আছে স্বরবর্ণ, কিছু আছে ব্যঞ্জনবর্ণ। তাহলে এখানে স্বরবর্ণ কয়টা? 3টা, 3 ভাওয়েল। আর ব্যঞ্জনবর্ণ কয়টা? 5টা, 5 কনসোনেন্ট। তাহলে আপেক্ষিক মানে কি স্বরবর্ণ স্বরবর্ণের মতো সাজবে, ওরা ব্যঞ্জনবর্ণকে চিনে না, ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণের মতো সাজবে, ওরা স্বরবর্ণকে চিনে না, আপনি আলাদাভাবে সাজাই দিবেন। তাহলে 5টা ব্যঞ্জনবর্ণকে সাজানো যায় 5 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল, দুইটা আর এর জন্য। আর 3টা স্বরবর্ণকে সাজানো যায় 3 ফ্যাক্টরিয়াল রূপে। এটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ কনসোনেন্টের সাজানো, এটা হচ্ছে স্বরবর্ণ ভাওয়েলের সাজানো। ইনটু কেন ইনটু? কারণ পুরোটা মিলে হচ্ছে আপনার কাজটা হলো, আপনি তো সাজাচ্ছেন শব্দটা, আলাদা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ হচ্ছে ইনকমপ্লিট, দুইটা মিলে হচ্ছে কমপ্লিট। তাহলে এটা বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন। তাহলে আপেক্ষিক অবস্থান বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন। ঠিক হলো কেমনে? ওকে, এই যে উপস্থিতি কিন্তু টুকটাক কমে গেছে। শুরুতে ছিল 160 70, এখন 130-এর ঘরে নেমে আসছে। 1 ঘন্টা পাস হয়ে গেছে। আমি শুরুতে বলছি গতানুগতিক লাইভগুলো কিন্তু 50 থেকে 55 মিনিট নিলে উপস্থিতি ভালো থাকে। তো যেহেতু সেই ক্ষেত্রে যদি বিন্যাস সময় শেষ করতে চাই, আমার ক্লাস নিতে হবে 8টা। তো আপনাদের হাতে তো এত ক্লাসের সময় নাই, এজন্য আমি 1.5 ঘন্টা করে ক্লাস নেব, যেন সময় একটু বেশি লাগলেও অল্প ক্লাসে কভার করা যায়। এই জন্য আপনারা থাকবেন, প্রতিটা ক্লাস একটু বেশি সময় হবে, ঠিক আছে? তো টপিক নেক্সট হচ্ছে আপনাদের টাইপ 9, কিছু বর্ণ বা বস্তুকে বিশেষ অবস্থানে রেখে বিন্যাস। বিশেষ অবস্থানে রেখে বিন্যাস, এই ক্ষেত্রে আমরা একটা অঙ্ক করলে পুরো টাইপের ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে শেষ পর্যায়ে নিজে ম্যাথ কতটুকু বুঝেন কি বুঝেন না, নিজের একটা জাজমেন্ট দরকার আছে। আর বর্তমানে এই কোয়ারেন্টাইন টাইমে যেহেতু অফলাইন কোচিং মূলত করতে পারেন নাই, আপনাদের অনলাইনে একমাত্র ভরসা। তো বিভিন্ন অনলাইনে পরীক্ষার সিস্টেম আছে, কিন্তু সেখানে কোয়েশ্চেনের মান নিয়ে একটু প্রশ্ন থেকে যায়। তো আপনারা একদম গুণগত মান সম্পন্ন 15টা পরীক্ষা দিয়ে নিজেকে ম্যাথমেটিক্সে যাচাই করার সুযোগ পাবেন এই গ্রুপে, যেটার বিস্তারিত রুটিন আপনাদের গ্রুপে দেয়া আছে। আর পাশাপাশি 10টা রিভিশন ক্লাস তো হবেই। তো আশা করব যে আপনারা সেই ক্লাসগুলোতে উপস্থিতি অনেক হবেন। অনেকেই খালি বলেন যে অ্যাডমি, তো অ্যাডমি বলে লাইভে থাকেন না। তো একটু লাইভে থাকবেন এবং পরিচিতদের বলবেন যেন লাইভে থাকে। তো নেক্সট টাইপ 9, কতগুলো বর্ণ বা বস্তুকে বিশেষ অবস্থানে রেখে বিন্যাস। আমরা একটা শব্দ লিখব,
ইকুয়েশন, ভেরি পপুলার ম্যাথ অফ ইন্টারমিডিয়েট টেক্সট বুক। ইকুয়েশন শব্দটির ব্যঞ্জন বর্ণগুলোকে, এবার কন্ডিশন দিয়েছে ব্যঞ্জন বর্ণ, ইকুয়েশন শব্দটির ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে, ব্যঞ্জন বর্ণগুলোকে কোথায়? বিজোড় স্থানে রেখে কত রকমের বিন্যাস করা যায়, কত রকমের বিন্যাস, আমি হিন্টস লিখি আর বাকিটুকু তো বুঝবেনই। এই হচ্ছে কন্ডিশন। ইকুয়েশন শব্দ, এই শব্দটার ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে কত রকমের বিন্যাস করা যায়। তাহলে চলেন আমরা আগে শব্দটার অ্যানালাইসিস করে দেখি জোড় স্থান কয়টা, বিজোড় স্থান কয়টা। তাহলে প্রথমে বর্ণগুণন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টি বর্ণ আছে। তাই আমি 8টি বক্স ক্রিয়েট করব। এই 4টা, এদিকে 4টা, অর্থাৎ বক্স ক্রিয়েট করলাম কয়টা? 8টা। তাহলে আমরা 8টা বক্স ক্রিয়েট করলাম। কেন? আমরা এখন বিজোড় পজিশন মার্ক করব। 1 2 3 4, এই হচ্ছে 4টা পজিশন হচ্ছে বিজোড় পজিশন। এখন কথা হচ্ছে ব্যঞ্জন বর্ণ বলছে, তাহলে ওয়ার্ড অ্যানালাইসিস দরকার আছে। 8টা বর্ণ আছে, এর মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল আর 3টা হচ্ছে কনসোনেন্ট। এবার শব্দটার অ্যানালাইসিস হচ্ছে এরকম, শব্দটিতে মোট বর্ণ আছে 8টা, এর মধ্যে 5টা ভাওয়েল, 3টা হচ্ছে কনসোনেন্ট। আপনাকে শর্ত দিয়েছে কিন্তু এবার স্বরবর্ণ না, খালি বারবার স্বরবর্ণ স্বরবর্ণ করেন। এবার শর্ত দিয়েছে কিন্তু ব্যঞ্জন বর্ণ কেন্দ্রিক। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 3টা। এদের জন্য জায়গাগুলো বরাদ্দ করেছে হচ্ছে বিজোড় স্থানে, যে লাল কালি দিয়ে যেগুলোকে মার্ক করেছে। তাহলে এই স্থান কয়টা দেখেন তো, 1 2 3 4। তার মানে আপনার 4টা স্থান আছে কিন্তু বর্ণ আছে 3টা। তাহলে 4টা স্থানে 3টা বর্ণকে আপনি আগে সাজাবেন প্রায়োরিটি বেস 4p3 উপায়ে। 4টা অবস্থানে অর্থাৎ 4টি বিজোড় অবস্থানে 3টি ব্যঞ্জন বর্ণকে সাজাবো 4p3 উপায়ে। তাহলে ব্যঞ্জন বর্ণ সাজানো শেষ, বাকি থাকলো স্বরবর্ণ 5টা। কিন্তু স্বরবর্ণের জায়গা কয়টা দেখেন তো, 1 2 3 4, অর্থাৎ 4টা জায়গা আছে মাত্র স্বরবর্ণের। তাহলে একটা জায়গা কিন্তু শর্ট আছে স্বরবর্ণের। স্বরবর্ণ 5টা কিন্তু জায়গা আছে 4টা। কিন্তু ব্যঞ্জন বর্ণগুলো বসার পরে 3টা, একটা জায়গা ফাঁকা থাকবে, যে কোনো একটা ফাঁকা থাকবে, মনে করেন এটাই ফাঁকা থাকলো। তাহলে এই যে ফাঁকা জায়গাটা স্বরবর্ণ তখন নিয়ে নিবে, নেওয়ার পরে জায়গা হলো কয়টা? 5টা। এই 5 জায়গায় 5টা স্বরবর্ণ সাজানো যাবে 5p5 উপায়ে, অর্থাৎ 5 ফ্যাক্টরিয়াল উপায়ে। এটা হচ্ছে অ্যান্সার। 4p3 এর মান আপনার 24 ইন্টু 5p5 এর মান মানে 5 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 120। পরে ক্যালকুলেট করলে যেটা আসে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে আপনারা অঙ্কটা বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন। এটা হচ্ছে বিশেষ অবস্থান, জোর অবস্থান বলুক বিজোড় অবস্থান বলুক, একটা ম্যাথ যদি ঠিক মতো বুঝেন তাহলে বাকিগুলো ধীরে ধীরে করতে পারবেন। তাহলে আপনারা বুঝছেন কিনা একটু কাইন্ডলি রেসপন্স করুন, তাহলে আমি বুঝতে পারবো আর কি। তো কমেন্ট করুন প্লিজ। শান্তা ইসলাম লিখেছেন আরেকবার, আর বাকিদের কি অবস্থা? ডিউ ড্রপস প্লিজ স্যার আরেকবার বলেন। এই ম্যাথের ক্ষেত্রে এইগুলো বোঝা যায়, জায়গাগুলো নির্দিষ্ট করে দেয়। এই যে এই ম্যাথটা না বুঝলে আমার একটা ম্যাজিক্যাল এক্সাম্পল আছে। অনেকে হয়তো বা আমার এই ক্লাস অ্যাডমিশনে করেছেন, অনেকে হয়তো বা রিটেনে করেছেন, অনেকে হয়তো বা প্রিলিতে আগেও এই গ্রুপে ক্লাসগুলো নিয়েছিলাম করেছেন। তো তাদের ক্ষেত্রে হয়তো বা এক্সাম্পলটা পরিচিত লাগতে পারে, বাট একেবারে যারা নতুন তাদের কাছে তো এক্সাম্পলটা কমন লাগবে। সো আপনারা একটু শুনেন, কারণ এই অঙ্ক এই এক্সাম্পল ছাড়া ভালোভাবে বোঝানো যায় না। তো এটা হচ্ছে ওই যে বাসের এক্সাম্পল, যেটা ধরেন একটা সিটিং সার্ভিসের বাস, 50টা সিট আছে।
এই বাসের মধ্যে 9টি সিট মহিলাদের জন্য সংরক্ষিত, আর 41টা সিট হচ্ছে পুরুষদের জন্য সংরক্ষিত। এখন 50টা সিট তো হচ্ছে টোটাল সিটিং সার্ভিস যেহেতু, তাহলে সেখানে কোনো কারণে এই বাসে যখন কোনো একটা বাসে টিকিট কাটার ফলে দেখা গেল 7 জন মহিলা টিকিট কাটছে আর 43টা পুরুষ টিকিট কাটছে। এখন আপনি যদি বাসের ম্যানেজার হন তাহলে ডেফিনেটলি এই যে 7 জন মহিলা আছে, মহিলাদের জন্য তো বরাদ্দকৃত সিট হচ্ছে 9টা। প্র্যাকটিক্যালি চিন্তা করেন, তাহলে মহিলারা আগে কি তাদের বরাদ্দকৃত 9টা সিটে বসবে, আর পুরুষ তো 41টা সিট আছে, তাহলে পুরুষ উঠে গেছে 43টা, তাহলে 41 জন পুরুষ তো 41টা সিটে বসবে। কিন্তু এই যে 2 জন পুরুষের যে সিট নাই, এই 2 জন পুরুষ কি করবে প্র্যাকটিক্যালি? কি এরা কি দাঁড়িয়ে থাকবে, নাকি যে মহিলা বসার পরে 2টা মহিলাদের সিট ফাঁকা থাকবে না? আর মহিলাদের সিট হচ্ছে 9টা, তারা তো উঠছে 7টা, তাহলে ফাঁকা কয়টা আছে? ফাঁকা আছে 2টা। তাহলে বাস্তবে কি করবে? ওই 2টা ফাঁকা সিটে কি পুরুষ 2টা বসে যাবে, কারণ তাদের জায়গা শর্ট। এই সিনারিওটা তো বুঝছেন, বাস্তব ক্ষেত্রে তো এই সিনারিওটা বুঝছেন যে আপনাদের এই ঘটনাটি অহরহ ঘটে, আপনারা দেখছেন যে যদি মহিলা কম থাকে তাহলে সেই সিটগুলোতে পুরুষ গিয়ে বসে। ব্যাপারটা তো এরকমই, কিন্তু প্রায়োরিটি কার? মহিলাদের, কারণ তাদের আগে ওই 9টা সিটে তাদের ইচ্ছা, ভাই ম্যাডাম আপনারা আগে বসেন, আপনারা আগে আপনাদের পছন্দ মতো বসেন। তাহলে মহিলারা আগে তাদের 9টা সিটের মধ্যে 7টা তাদের পছন্দ করে বসবে, এরপরে ফাঁকা 2টা পুরুষ বসবে। এই তো হচ্ছে প্র্যাকটিক্যাল ঘটনা। তাহলে এই ঘটনাটাই এই অঙ্কটার মধ্যে ঘটে। আপনার টোটাল এই শব্দটাতে 8টা সিট আছে মনে করেন, 8টা সিটের মধ্যে এই 4টা সিট হচ্ছে এই ব্যঞ্জনবর্ণের জন্য বরাদ্দ, কিন্তু ব্যঞ্জনবর্ণ আছে 3টা। তাহলে 3 জন তো 3টা সিটে বসতে পারবে, তারা তো সিট 4টা তাদের বরাদ্দ, কিন্তু বসতে পারবে কয়টা? 3টা। তাহলে তারা বসার পর একটা ফাঁকা থাকবে না? তাহলে প্রথমে তাদের প্রায়োরিটি, আপনারা আপনাদের 4টা সিটের মধ্যে 3 জন বসেন, কত রকমে বসতে পারবেন? 4P3 উপায়ে। এরপরে মনে করেন তারা এই চয়েস করলো, হ্যাঁ আমাদের তো 4টা আছে, আমরা 3 জন বসবো, আমাদের পছন্দ হয়েছে এটা, দেন হ্যাঁ বসেন, আমাদের পছন্দ এটা, বসেন, আর ভাই আমাদের এটা পছন্দ, হ্যাঁ বসেন, তাহলে এটা ফাঁকা। এবার যখন স্বরবর্ণ বসতে যাবে, তাদের তো জায়গা 4টা জোর পজিশনে আছে, কিন্তু বিজোর পজিশনেও কিন্তু একটা ফাঁকা জায়গা রয়েছে, তাদের তো একটা শর্ট আছে, সেই শর্টটা তারা নিয়ে নিবে। তখন 5টা জায়গা তাদের হবে, 5 জায়গায় 5টা সাজবে, 5 ফ্যাক্টরিয়াল হবে। এটা না লিখে আপনি 5 ফ্যাক্টরিয়ালও লিখতে পারেন, বা 5P5, একই কথা। এই হচ্ছে সিনারিওটা। আপনারা বুঝছেন কিনা এবার একটু কমেন্ট করুন, যারা শুরুর দিকে বুঝেন নাই তারা এখন ক্লিয়ার কিনা। আচ্ছা, এবার পারফেক্টলি ক্লিয়ার হয়েছে। ওকে, সমস্যা নাই। ম্যাথ জিনিসটা হচ্ছে আপনাকে পারফেক্টলি ক্লিয়ার হতে হবে। ম্যাথ হালকার উপর ঝাপসা দিয়ে ম্যাথ পারবেন না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এইটুকু বুঝতে পেরেছি। আপনাদের লাস্ট আরেকটা ধরন পড়াবো, যেটা হচ্ছে বিশেষ অবস্থানের, কিন্তু আপনাদের একটু পড়িয়ে ফেলেছি। আপনারা পুনর্বিন্যাস না বুঝতে গিয়ে যে টাইপ 11-এর কিছু অঙ্ক করাই ফেলছি, ওই যে কারেজ শব্দ, টাইম শব্দ, এগুলো করেই ফেলছি। তো স্বরবর্ণ প্রথমে রেখে বা ব্যঞ্জনবর্ণ প্রথম রেখে কি সিনারি হবে, সেখানে জাস্ট আর একটা ধরন আছে, ওইটা পড়ালে আপনারা পুরো টাইপ 11 পর্যন্ত আপনাদের ফুললি ক্লিয়ার হবে। ঠিক আছে, তো আমরা এখন লাস্ট প্যাটার্নটা একটু দেখাই। সেটা হচ্ছে বিশেষ অবস্থানের মধ্যেই আপনার একবারে সুনির্দিষ্ট অবস্থান করে দিলে, যেমন কারের শব্দে যেমন সুনির্দিষ্ট করা ছিল যে স্বরবর্ণ প্রথমেই বসবে। দেখেন এই ইকুয়েশন শব্দে কিন্তু বলছে জোর অবস্থানে বসবে, কিন্তু জোরগুলো কিন্তু কোথায় বলে নাই। কিন্তু একবারে যদি স্পেসিফিক করে দেয় যে ওরে আপনি ওইখানে বসান, বসায় পরে আপনি যা খুশি তা করেন, এটা আপনার বসাইতেই হবে, অর্থাৎ অর্ডার, কোটা। যেমন ক্যালকুলাস, একটা ওয়ার্ড লিখি, ক্যালকুলাস। এই ক্যালকুলাস শব্দটার মোট বর্ণ আছে কিন্তু দেখেন 8টা। আমি কোয়েশ্চেনটা পরে লিখতেছি, আগে ব্লক ডিজাইন করি। এই 8টা। এখন আপনাকে বললো, সামন কমেন্ট করলো, ক্যালকুলাস শব্দটাকে আপনি সাজান, কিন্তু প্রথমে এবং শেষে ইউ রাখবেন। তাহলে ভাই হুকুম তো পাইছি কি, ফার্স্টে ইউ রাখেন, শেষে ইউ রাখেন। তাহলে আপনাকে তো এর বেশি আপনি নড়চড় করতে পারবেন না, কারণ দিস ইজ অর্ডার। তাহলে যে অর্ডার বলবে সেটা আগে মেনটেন করেন। 2টা রেখা দিচ্ছেন,
ভালো কথা। তাহলে আপনার বর্ণও কমে গেল দুইটা, তার মানে এই দুইটা তো দুই জায়গায় চলে গেছে, আপনার কিচ্ছু করার নেই ভাই। তাহলে আপনার কাজ করণীয় কি আছে? এই 6টা সাজানো। তাহলে এই যে 6টাকে এই 6 জায়গায় সাজাবেন 6 ফ্যাক্টরিয়াল রূপে, এর মধ্যে 2টা সি আছে এবং 2টা এল আছে। এই হচ্ছে অ্যান্সার। সহজ না? যদি কন্ডিশন দিয়ে দেয়, কোনো নির্দিষ্ট পজিশন ফিক্স করা যায় যে ওরে ওইখানে বসাবেন, তাহলে বসাই দেন। বসানোর পরে আপনি বাকিগুলোকে সাজাই দিবেন, তাহলে আপনার কাহিনী শেষ। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করুন। এবং আবারও বলি, শেষ পর্যায়ে বলি, আপনারা এই গ্রুপে যদি ক্লাস ভালো লাগে, আপনারা কি আমার ক্লাস বুঝেন কিনা? এই যে 2টা ক্লাস হয়েছে, আপনারা কি আমার পড়াটা বুঝেন কিনা একটু কমেন্ট করুন তো, যে এই সিস্টেমে যদি পড়াই আপনাদের বিন্যাস ক্লিয়ার হবে কিনা, নাকি আমাকে প্রসেস আরও চেঞ্জ করা লাগবে। আপনাদের একটু ফিডব্যাক দেন তো, যে কি অবস্থা দেখি যারা আছেন এই মুহূর্তে লাইভে। ইউটা বাদ দিলাম কেন? বাদ দিই নাই তো, ইউ তো আছে, কিন্তু শুরুতে আর শেষে আছে। আপনাকে বলছে প্রথমে এবং শেষে ইউ রেখে বিন্যাস। তাহলে আপনি প্রথমে ইউ রাখলেন, শেষে ইউ রাখলেন, তারা তো বসে পড়ছে। তাহলে এই 8টার মধ্যে কিন্তু 2টা বসছে, তাহলে আপনার ফাঁকা রইল 6টা। এই 6টাতে বাকি 6টাকে সাজাবেন। ইউকে কিন্তু বাদ দিই নাই, শব্দের মধ্যে আছে, কিন্তু শুরুতে এবং শেষে আছে কন্ডিশন অনুযায়ী। হ্যাঁ, নির্দিষ্ট করে বলে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, ঠিক আছে। তাহলে আপনারা তো ক্লাস যেহেতু বুঝতে পারেন, একটু আমি ক্লাসের শেষ পর্যায়ে দেখি আমার প্রতিটা ক্লাসে শেয়ারের সংখ্যা। ও আচ্ছা, আজকে 150 ক্রস করছে শেয়ার। থ্যাংক ইউ, প্রত্যেককে ধন্যবাদ। অন্তরের অন্তঃস্থল যেটাকে বলে, ঠিক আছে, সেখান থেকে ধন্যবাদ। মানে অন্তরের অন্তঃস্থলে তো কে থাকে, ঠিক আছে, তার পক্ষ থেকেও ধন্যবাদ, বুঝছেন তো। ধন্যবাদ দিয়ে দিলাম প্রত্যেককে, এবং আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার এই চলার পথটাকে আপনারা আরো ভালো করবেন। কারণ ক্লাসে যদি উপস্থিতি থাকে, আপনারা যখন কমেন্ট করেন, তাহলে স্বাভাবিক। ধরেন আজকে আপনারা 160-70 ক্লাস করছেন, যদি একটা সময়, আমি হুট করে রাতারাতি বলি না, একটা সময় যদি দেখে যে এখানে উপস্থিতি ধরেন 1000 মানুষ, তখন যে স্পিডে ক্লাস নিব, আপনাদের বিসিএস এর জার্নি কিন্তু 1 বছরের না। এটা দোয়া করে আপনারা প্রথম চয়েসে ক্যাডার হয়ে যান, কিন্তু এরপরও এটা অনেক দিনের একটা জার্নি। সেই জার্নিতে একই ক্লাস বারবার পড়া লাগে, একই পড়াও বারবার পড়তে হয়। সুতরাং ক্লাস আরো সুন্দর হবে, কিন্তু আমাকে একটু খুশি করবেন। যত বেশি মেম্বার তত বেশি ভালোবাসা, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা। এই যে লাভের বন্যা বয়ে যাচ্ছে, লাভ উপরে উঠতেছে। ঠিক আছে, যারা ক্লাস করেছেন এত কষ্ট করে ধন্যবাদ। এবং আপনাদের পরবর্তী ক্লাস হচ্ছে আগামী রবিবার। আগামী রবিবার হচ্ছে রাত 10টায় পরবর্তী ক্লাস বিন্যাস সমাবেশের। কিন্তু রবিবারে রাত 8টায় কিন্তু কি, রবিবারেই রাত 8টায় হচ্ছে আপনাদের রিভিশন প্রোগ্রাম শুরু, এবং এরপরের দিনে হচ্ছে আপনাদের এক্সাম স্টার্ট। সো গ্রুপটা একটু ঘেটে দেখবেন যে কি পোস্ট আছে রিসেন্টলি লাস্ট উইকে, তাহলে আপনারা ক্লাসের রুটিনও পেয়ে যাবেন, এক্সাম রুটিনও পেয়ে যাবেন এবং সব কিছু পাবেন। সুতরাং আগামী রবিবার আপনাদের সাথে 2বার দেখা হবে। আগামী রবিবার ইনশাল্লাহ 2বার দেখা হবে। বিন্যাস সমাবেশের ধারাবাহিক সিকোয়েন্স রুটিন অনুসারে আসবো রাত 10টায়, আর রাত 8টায় আসবো সূচক লগারিদমের সাজেশন প্রোগ্রাম নিয়ে। কি নিয়ে? সূচক এবং লগারিদমের সাজেশন প্রোগ্রাম নিয়ে। তো আশা করি ওই দিন উপস্থিতি 200 ক্রস করবে আপনাদের ভালোবাসা পেলে। ঠিক আছে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট। ভাই আমি কি করি, আমি একজন ফ্রিল্যান্সিং টিচার, মনে করেন আমার প্রফেশনটাই মনে করেন ফ্রিল্যান্সিং টিচার। 350 পেড গ্রুপ ক্লাস, হ্যাঁ 350 পেড গ্রুপের ক্লাস যেটা, সেটা তো আছেই। যারা আমার ক্লাস যদি দেখেন যে 43 মিলি এখনো 1 মাসের উপর বাকি আছে। আমার 35টা ক্লাসের সাজেশন প্রোগ্রাম আছে ম্যাথের, 35টা ক্লাসের সাজেশন প্রোগ্রাম আছে মেন্টাল এবিলিটির। তো যদি কেউ আগ্রহ থাকে যে 700 টাকার বিনিময়ে 2টা ক্লাস নেওয়া কিংবা 350 টাকার বিনিময়ে যে কোনো একটা নেওয়া, আপনারা সেই প্রোগ্রামগুলো তো জয়েন হতে পারেন চাইলে। সবগুলো পড়াই এরকমভাবে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, শুভরাত্রি।